প্রিয়, তোর এমন বিষমখর অভ্যাস কবে হলো বলতো? সুন্দর রেডি থাকিস, তোকে নিয়ে ডক্টরের কাছে যাব। প্রিয়ন্তী বিস্ময়ে চোখ বড় বড় করে তাকায়, গ্লাসটাকে নামিয়ে শক্ত করে চেপে ধরে বিড়বিড়িয়ে বলে। এটার জন্য কেউ ডক্টর দেখায় নাকি? লোকে পাগল বলবে আপনাকে। প্রিয়ন্তী কথাটা বিড়বিড়িয়ে বললেও সৌহার্দ্য সেটা স্পষ্ট শুনতে পায়, যার দরুন পুনরায় প্রিয়ন্তীর মুখে খাবার গুজে দিতে দিতে ভাবলেশীনভাবে বলে। বললে বলুক, আই ডোন্ট কেয়ার। প্রিয়ন্তী চুপসে যায়। খাবার চেবোতে চেবোতে ওয়ালেটটা খুলতেই তার খাওয়া থেমে যায় অবিশ্বাসে, সেই সাথে মুখটাও হা হয়ে যায় কিঞ্চিত। তার চোখজোড়া আটকে গিয়েছে সৌহার্দ্যের ওয়ালেটে রাখা নিজের ছোট্টবেলার একখানা ছবির ওপর, যেখানে দেখা যাচ্ছে প্রিয়ন্তী একটা লাল গামছাকে শাড়ির মতো পেঁচিয়ে রেখেছে, সেই সাথে বুকে জাপটে ধরে রেখেছে একটা সাদা রঙের টেডি বিয়ারকে। কানে একটা লাল জবা গুজে বাগানের সবুজ ঘাসের ওপর বসে খিলখিল করে হাসছে। প্রিয়ন্তী টেডি বিয়ারটাকে সেভাবেই জড়িয়ে রেখেছে যেমনটা সৌহার্দ্য একটু আগে তাকে রেখেছিল। হয়তো সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করা হয়েছে। প্রিয়ন্তীর মনে পড়ে সেই দিনটির কথা, যে দিন সে একটা লাল গামছাকে শাড়ির মতো পেঁচিয়ে সারা বাড়ি ছোটাছুটি করছিল। তার কাছে মনে হচ্ছিল সে কোনো নতুন বউ, তাই যাকে পাচ্ছিল তাকেই নেচে নেচে দেখাচ্ছিল তার গামছার মতো শাড়িটাকে। সবাইকে দেখানো শেষ হলে প্রিয়ন্তী অপেক্ষা করে সৌহার্দ্যের জন্য। ঘণ্টা দুয়েক অপেক্ষা করার পর সৌহার্দ্য যখনই কলেজ থেকে বাড়ি ফিরে আসে, তখনই প্রিয়ন্তী সিঁড়ি বেয়ে দ্রুত গতিতে নিচে নেমে আসে। সৌহার্দ্যকে ডাইনিং টেবিলে পানি খেতে দেখে নিজেও ছুটে যায় ডাইনিং টেবিলের কাছে। সৌহার্দ্যের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, ভাই দেখো শাড়ি পরেছি আমি, আমাকে বউয়ের মতো লাগছে না? এখন বিয়ে দিয়ে দেবে আমায় প্লিজ? সৌহার্দ্য চোখ গোল গোল করে তাকায়। প্রিয়ন্তীর কাণ্ডে খানিকটা পানিও আটকে যায় গলায়। তবে নিজেকে সামলে নিয়ে প্রিয়ন্তীর উপর চোখজোড়া স্থির রেখেই গ্লাসের সম্পূর্ণ পানি শেষ করে ঢকঢক করে। পানি খাওয়া শেষ করে খালি গ্লাসটা টেবিলের উপর রেখে ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। প্রিয়ন্তী তখনও তার দিকে তাকিয়ে আছে হাসি হাসি মুখে। প্রিয়ন্তীকে তার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকতে দেখে ফট করে প্রিয়ন্তীর শাড়ির আঁচলখানায় নিজের মুখটা মুছে ক্ষীর্ণস্বরে বলে, হুম, বউ করে নেব তোকে, আমার বউ। এই সৌহার্দ্য মনে হচ্ছে ওধরের আদরে বউ। সৌহার্দ্যের সেই শক্তপোক্ত কথার মানে বুঝেনি প্রিয়ন্তী। সে শুধু ফ্যালফ্যাল করে চেয়েছিল সৌহার্দ্যের সেই ভাবুক মুখ পানে। প্রিয়, একদম আমার বাবনী বউর উপর নজর দিবি না। তোদের নজরের কারণে আমার বউটা বড় হচ্ছে না, কিন্তু দেখ আমি ঠিকই বড় হয়ে যাচ্ছে। প্রিয়ন্তী ভাবনায় ছেদ পড়ে। সৌহার্দ্যের সবগুলো কথা তার কানে স্পষ্ট ঢুকেছে, যার দরুন সৌহার্দ্যের দিকে আর চোখে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে। আমি আমার উপর নজর দিব কেন? সৌহার্দ্য মাথা নিচু করে হাসে। খাবারের শেষ লোকমাটা নিজের মুখে পুরে ছিন্ন কণ্ঠে বলে, তাহলে আমার উপর নজর দে। দেখ কেমন বউয়ের ভালোবাসার অভাবে শুকিয়ে যাচ্ছে। ভিটামিন বউ নামক ক্যাপসুলটা আমার বড্ড প্রয়োজন। প্রিয়ন্তী বিস্ময়ে চোখ বড় বড় করে তাকায়। সৌহার্দ্যের কোনো কথাই তার কানে ঢোকেনি। মূলত সে ব্যস্ত ছিল সৌহার্দ্যের কার্যকলাপ পর্যবেক্ষণে। সৌহার্দ্যকে তার এঁঠো খাবার খেতে দেখে তড়িঘড়ি উৎকণ্ঠা নিয়ে বলে, আপনি আমার এঁটো খাবার কেন খাচ্ছেন? আমাকেই বললেন, মানে বললেই তো আমি নতুন খাবার এনে দিতাম। দিন আমায়, আমি নতুন খাবার এনে দিচ্ছি। তো সব খাবারের শেষ লোকমাটা আমিই খাই, সেটা তুই জানিস? প্রিয়ন্তী যেন আকাশ থেকে পড়ে। এই লোকটা কি বলছে কিছুই তার বোধগম্য হচ্ছে না, যার দরুন পুনরায় বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে। মানে কিভাবে? সৌহার্দ্য প্রিয়ন্তীর দিকে এগিয়ে আসে। প্রিয়ন্তীর ওড়নায় জড়ানো কানটার কাছে মুখ নিয়ে হিসিসিয়ে বলে। ইটস ম্যাজিক পাখি। প্রিয়ন্তী কেঁপে ওঠে। নিজেদের মধ্যে দূরত্ব বাড়াতে চাইলে সৌহার্দ্য খপ করে তার হাতটা চেপে ধরে। নিজের শার্টের হাতায় প্রিয়ন্তীর ইঁঠো মুখটা মুছিয়ে দিয়ে পুনরায় থেমে থেমে হিসিসিয়ে বলে। অ্যান্ড ইটস লাভ বেব। প্রিয়ন্তী ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। প্রিয়ন্তীকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে হাসে সৌহার্দ্য। সহসাই প্রিয়ন্তীর কপালে টোকা দিতেই ঘোর কাটে প্রিয়ন্তীর। প্রিয়ন্তী লজ্জায় মিইয়ে যায়। প্রিয়ন্তীকে লজ্জা পেতে দেখে সৌহার্দ্য উঠে দাঁড়ায়। হাত উছিয়ে ঘড়িতে সময় দেখে ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। তাকে এখন আবার বেরোতে হবে। তবে নিজেকে ধাতস্থ করে প্রিয়ন্তীর দিকে ঝুঁকে ঘোর লাগা কণ্ঠে বলে, এক্ষুনি অফিস যেতে হবে, ইটস আর্জেন্ট। 2 ঘন্টা বাদেই ফিরে আসছে, তখন না হয় দেখি। যত ইচ্ছে খুশি তত, আফটার অল আমার বউয়ের ইচ্ছে বলে কথা। প্রিয়ন্তী আরও মিয়ে যায়। লজ্জায় তার চিবুকটা আরও নুইয়ে ফেলতেই সৌহার্দ্য 2 হাতে সেটাকে তুলে ধরে। প্রিয়ন্তীর মুখটা নিজের 2 হাতের মাঝে রেখে শান্ত কণ্ঠে বলে, প্রিয়, ফিরে এসে যাতে তোকে আমাদের ঘরে পাই, তোর আর আমার ঘরে, মনে থাকবে? প্রিয়ন্তীর চোখ তুলে তাকায়। সে মুখে কিছু না বললেও তার ভেতরের সত্তা যেন প্রতিবাদ করে বলছে। আপনি পাবেন না আমায়, কোথায় পাবেন না?
চৌধুরীর ভিলার সম্পূর্ণ ড্রয়িং রুম যুগে বিরাজ করছে হাসির খিলখিলানো শব্দ। যে বাড়িটা একদিন আগেও নির্জীব বা নিষ্প্রাণ ছিল, সেই বাড়িটাই আজ পুনরায় পুষ্পের ন্যায় উজ্জীবিত হয়ে উঠেছে বাড়ির কন্যাদের পদার্পণে। এই জন্যই হয়তো কন্যা সন্তানদের বলা হয় বাড়ির ফুলদানি, যে ফুলদানিতে গচ্ছিত থাকে বাড়ির সকল সৌন্দর্য আর সুখের চাবিকাঠি। ড্রয়িং রুম থেকে ভেসে আসা নাতুনিদের হাসির সেই খিলখিলানো শব্দ কানে পৌঁছতেই সাদা আর শ্যাওলা রঙের মিশেলের শাড়ির আঁচলখানা কাঁধে জড়াতে জড়াতে নিজের ঘর থেকে বেরিয়ে আসেন রাহেলা বেগম। সহসাই তার চোখ জোড়া স্থির হয় ড্রয়িং রুমে উপস্থিত সকল সদস্যের ওপর। বাড়িটাকে পুনরায় উজ্জীবিত হতে দেখে সত্তরোর্ধ্ব মহিলাটির মুখেও হাসি ফুটে ওঠে, যার দরুন মুখে সেই হাসি হাসি ভাব বজায় রেখেই কুঞ্জ হয়ে ধীর গতিতে এগিয়ে যেতে থাকেন সোফার দিকে। রাহেলা বেগমকে এগিয়ে আসতে দেখে উপস্থিত সকলে চোখ তুলে তাকায়, তবে তাকে দেখে এক দৌড়ে ছুটে আসে মিহি আর সারা। দুজন দাদিকে দুদিক থেকে ঝাপটে ধরে আলহাদি কণ্ঠে বলে, দাদি, তুমি যাওনি কেন? জানো তোমাকে আমরা কত মিস করেছি। সারার কথায় মিহিও সুর মেলায়। দাদির গায়ের আদুরে ঘ্রাণটা শুকে নিয়ে নিজেও আলহাদি কণ্ঠে বলে, সাথে তোমার গায়ের এই ঘ্রাণটাকেও। নাতুনিদের আলহাদিপনা দেখে রাহেলা বেগম হেসে ফেলেন। কাঁপা কাঁপা হাত দুটো নাতুনিদের দো গালে ঠেকিয়ে চাপা স্বরে বলে, বুবুরে, তোরা কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেলি কত? তোরা যদি আজীবন ছোট থাকতি, তাইলে এই বুড়িটা যতদিন বাইচ্চা আছে ততদিন তোদের লগে কাটাইতে পারত। মিহিয়া সারার বুক কেঁপে ওঠে। দাদির এহেন কথার ইঙ্গিত বুঝতে পেরে আরও শক্ত করে ঝাপটে ধরে দাদির দুই বাহুতে মুখ গোজে। নাতনিদের পাগলামিতে রাহেলা বেগমও চোখ বুজে নেন। এই নাতনিগুলোই যে তার অন্তরাত্মা। দাদি, এটা কিন্তু ঠিক নয়। আপুদের বিয়ে হয়ে গিয়েছে বলে তুমি শুধু ওদেরকেই আদর করবে? আমি বুঝি তোমার কেউ নই? যাও, তোমার সাথে আড়ি। বলেই নাকের ওপরে চশমাটা চোখে ঠেলে দিয়ে বুকে হাত বেঁধে গাল ফোলায় মিহা। মিহার এহেন কাণ্ডে তিনজনের মুখেই চাপা হাসি ফুটে ওঠে। সারা এগিয়ে এসে মিহার কাঁধে হাত রাখে। সোফার দিকে এগিয়ে যেতে যেতে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে, মিহা বাবু, তুই এত হিংসুটে কেন বলতো? আমাদের বংশে তো এমন কেউ নেই। সত্যি করে বলতো, তুই আমাদের বংশেরই তো? সারা থামে। মিহাকে তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকতে দেখে মিহা সমেত সোফায় বসে নশেদ চৌধুরীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, বাবা, আমাদের বংশে কি মিহার মতো এমন হিংসুটে কেউ ছিল? মিহা কার মতো হয়েছে? সারার প্রশ্নে কথা থেমে যায় নওয়াব, নশেদ আর নূর চৌধুরীর। সেই সাথে তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বাড়ির তিন কর্ত্রী ও সাহারা খাতুন। ততক্ষণে মিহি আর রাহেলা বেগমও এসে বসে পড়েছে সোফায়। ছিল তো একজন দুঃসী আহ্লাদী মেয়ে ছিল, যার রন্ধে রন্ধে ছিল হিংসা। সে হচ্ছে তোদের ফুপু। আমার মিহামা একদম তার সেই হিংসুটে ফুপুর মতোই। নশেদ চৌধুরীর কথায় ফোড়ন কাটে নূর চৌধুরী। চোখে মুখে খুশির ঝলকানি নিয়ে তড়িঘড়ি বলে ওঠে, শুধু হিংসুটে নয়, তার সকল স্বভাব রয়েছে মিহার মধ্যে। মিহার নাক ফোলানো, তেজ দেখানো, সকল কিছুই আমাদের পেরুর মতো, একদম কার্বন কপি। সকলে মুগ্ধ হয়ে শুনতে থাকে। প্রেরণা আহমেদের কথা উঠলেই যেন বাড়ির পরিবেশটা থমথমে হয়ে যায়। সকল স্মৃতিচারণমূলক কথাগুলো সকলের চোখে ভাসে বাস্তবের ন্যায়। কথাগুলো বলতে বলতে নূর চৌধুরীর চোখ ভিজে ওঠে। সেই সাথে বিন্দু বিন্দু অশ্রু জড়ো হয় নওয়াব ও নওশেদ চৌধুরীর চোখেও। তখনই নাস্তার ট্রে হাতে ড্রয়িং রুমে প্রবেশ করে পারুল। মাথে নিচু করে একে একে চায়ের কাপগুলো টি টেবিলে রাখতেই পরিবেশকে স্বাভাবিক করতে ছুটে আসে সারা। নিজেও পারুলের সাথে কাজে হাত লাগাতে লাগাতে বাবা চাচার উদ্দেশ্যে বলে, হয়েছে হয়েছে, এবার চাটা খাও দেখি। বাবারে বাবা, ফুপ্পি নেই এতগুলো বছর হয়ে গেল, তবুও তার প্রতি তোমাদের ভালোবাসা একটুও কমল না। এবার কিন্তু মিহার মতো আমিও জেলাস। সারার কথায় তিন কর্তার মুখে হাসি ফুটে ওঠে। সেই সাথে উপস্থিত সকলেও হেসে ওঠে নিঃশব্দে। সারার দেখা দেখি মিহি নিজেও ছুটে এসে কাজে হাত লাগায়। নাস্তার প্লেটগুলো টেবিলে রাখতে রাখতে সারার কানের কাছে মুখ নিয়ে হিস হিসিয়ে বলে, বাহ বাহ, বিয়ে হতে না হতেই গিন্নি গিন্নি ভাব। হ্যাঁ রে, আগে তো এক গ্লাস পানিও ঢেলে খেতি না, আর এখন সকলকে বেড়ে খাওয়াচ্ছিস। ইমপ্রেসিভ। এটা কি আমার দেবর মশাইয়ের ভালোবাসার কামাল? সারা লজ্জা পায়। ধ্যাত বলে পুনরায় এসে বসে পড়ে সোফায়। তবে নিজেকে ধাতস্থ করে আর চোখে তাকায় দরজার দিকে। নিয়ম অনুযায়ী বাড়ির দুই জামাইকে আজ এ বাড়িতে রাত কাটাতে হবে। সারা আড়ষ্ট হয়। লজ্জায় মাথা নুইয়ে ফেলতেই দেখতে পায় তার হাত পায়ের মৃদু কাঁপছে। হাত পায়ের কাঁপুনি টের পেতেই তড়িঘড়ি তার ঠান্ডা হাতটা নিয়ে ঠেকায় বুকের বাপাশে। পুনরায় টের পায় হাত পায়ের কাঁপুনির সাথে তার বুকটাও কাঁপছে সমানতালে। সারা চমকায়।
তার প্রেমের উন্মাদনা এতটা প্রখর ভাবতেই ক্রমশই গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করে লজ্জায়। তবে লজ্জার মাথা খেয়ে তার পাষণ্ড বরটা কখন আসবে ভেবে পুনরায় দৃষ্টি নিক্ষেপ করে বাড়ির প্রধান ফটকের দিকে। সেখানটায় চোখ জোড়া স্থির রেখে বিড়বিড়িয়ে বলে, মনোমুগ্ধ করি বর, আজকের রাতটা না হয় আমাকে দিয়েন, এর পরের রাতগুলো সব আপনার, প্রমিস। সকলে যখন আড্ডা আর হাসি মজায় ব্যস্ত, তখনই সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচে নেমে আসে প্রান্ত। সদ্য গোসল সেরে আসায় তার চুল থেকে টুপটাপ জল পড়ছে। সে সিঁড়ির শেষ ধাপটা পার করে আশেপাশে না তাকিয়ে সোজা গিয়ে বসে পড়ে সোফায়। প্রান্তকে বসতে দেখে মিহি এগিয়ে আসে, ভাইয়ের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে নিজেও বসে পড়ে প্রান্তের পাশে। প্রান্ত ভ্রু কুঁচকে তাকায়। সে ভেবেছিল এটা প্রিয়ন্তী, তাই চায়ের কাপটা হাতে নিয়ে সহসাই দৃষ্টি নিক্ষেপ করে রান্নাঘরের দিকে। কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখতে না পেয়ে চায়ের কাপে চুমুক বসাতে বসাতে পারুলের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে। পারুল, প্রিয় কোথায়? প্রান্তের প্রশ্নে সকলে হকচকিয়ে তাকায়। তাদের মাঝে যে প্রিয়ন্তী অনুপস্থিত, সেটা যেন সকলেই ভুলে গিয়েছে তাদের দুই মেয়ে ফিরে আসার আনন্দে। প্রশ্নটা শুনে পারুল চুপসে যায়। হাতে ধরা ট্রেটা শক্ত করে খামচে ধরে আশেপাশে দৃষ্টি বুলাতেই দেখতে পায় সকলে তার দিকে তাকিয়ে আছে প্রশ্নবিদ্ধ নয়নে। তবে এসবের মধ্যে কোনো হেলদোল নেই তিনজন মানুষের, যারা প্রিয়ন্তীর জাতশত্রু। তারা কেউ দিব্যি চা খাচ্ছে, তো কেউ কেউ ফোন ঘাটছে। পারুল চোখ ঘোরায়, প্রান্তের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলে, পিউ বুবু তো বাইত নাই। কথাটা শুনে প্রান্তের ভ্রু কুঁচকে যায়। চায়ের কাপটা মুখ থেকে নামিয়ে উৎকণ্ঠা নিয়ে বলে, বাড়িতে নেই মানে? কোথায় গিয়েছে? পারুল আমতা আমতা করে। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে তো নিজেও জানে না তার প্রিয় বুবু কোথায়, যার দরুন পুনরায় মিনমিনিয়ে বলে, কইবার ফারুন না বাইজান, আমি হেরে পুরা বাড়ি খুঁজছি, কিন্তু কোনো হানে খুঁজা পাই নাই। কথাটা শোনা মাত্রই সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলে বিস্মিত নয়নে তাকালেও স্থির থাকে নওয়াব চৌধুরী, যার দরুন চায়ের কাপে চুমুক বসাতে বসাতে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে ওঠে, তুই ভালো করে খুঁজেছিস তো? প্রিয় হয়তো ওর ঘরেই আছে। আমরা যাওয়ার আগেও তো শুনলাম মেয়েটা ঘুমোচ্ছে। দেখ, গিয়ে হয়তো এখনো ঘুমোচ্ছে। কথাটা শেষ হতেই নওয়াব চৌধুরীর বুকটা ধক করে ওঠে, যার দরুন চায়ের কাপটা টেবিলে রেখে তড়িঘড়ি উঠে দাঁড়ায়। হন্তদন্ত হয়ে সিঁড়ি দিকে এগিয়ে যেতে যেতে উৎকণ্ঠা নিয়ে বলে, মেয়েটার আবার জ্বর আসেনি তো? ও তো এতক্ষণ ঘুমায় না। আমি গিয়ে বরং দেখে আসি একবার। আমি ভালা কইরা খুঁজছি যেটা, হ্যাঁ তার গড়েও নাই। নওয়াব চৌধুরীর পা দুটো থেমে যায়। এতক্ষণ মনে সাহস থাকলেও কথাটা শোনা মাত্রই বুকে ধস নামে, যার দরুন নিজেকে সামলাতে না পেরে সিঁড়ি হাতল ধরে ঝুঁকে পড়তেই ছুটে আসে মোহনা চৌধুরী। স্বামীর দুই কাঁধে হাত রেখে মিহির উদ্দেশ্যে ভয়ার্ত কণ্ঠে বলে, প্রিয় হয়তো মুনাফের ঘরে আছে। মিহিমা, যা তো, প্রিয়কে ডেকে নিয়ে আয়। দেখছিস তো তোর বাবা অসুস্থ বোধ করছে। মিহি উঠে দাঁড়ায়, তবে তার পায়ে বিন্দুমাত্র শক্তি নেই। কোনো এক অজানা শক্তি যেন তাকে মাটির সাথে আঁকড়ে ধরে রেখেছে, যার দরুন সে ঠাঁই দাঁড়িয়ে রয় একই জায়গায়। তার কোনো নড়চড় না দেখে সারা এগিয়ে আসে। সকলকে পাশ কাটিয়ে হন্তদন্তময়ে ছুটে যায় তার ভাইয়ের ঘরে, আর মনে মনে দোয়া করতে থাকে প্রিয়কে যেন সেখানেই পায়। তবে তার সকল দোয়া বিফলে গিয়ে চোখে ঠেকে শূন্য রুম। সুন্দর পরিপাটি রুমটা অন্ধকারে নিমজ্জিত, যেখানে প্রিয়ন্তী কেন একটুখানি আলোর রেশমাত্র নেই। সারার হাত পা কাঁপতে শুরু করে। প্রিয় এই ঘরটাতেও নেই। খবরটা জানা মাত্রই বাবা চাচাকে সামলানো অসম্ভব হয়ে পড়বে। সারাকে যেতে দেখে সকলে শান্ত হয়ে বসে। দুরু দুরু বুকে নিজেরাই নিজেদের সান্ত্বনা দিতে থাকে। সারা যখন গিয়েছে, সে নিশ্চয়ই প্রিয়কে নিয়ে ফিরবে। ফিরবেই। মেয়েটা হয়তো আবারও ঘুমিয়ে গিয়েছে, নয়তো এই মেয়ে দুদণ্ড বসে থাকার মতো মেয়ে নাকি। তবে তাদের সকল জল্পনা কল্পনাকে মিথ্য প্রমাণ করে দিয়ে এলোমেলো পায়ে একাই ফিরে আসে সারা। সারাকে একা ফিরতে দেখে নওশেদ আর নূর চৌধুরী ছুটে আসে। দুজন সারার দুহাত চেপে ধরে সিঁড়ি দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে, মা, একা এসেছিস কেন? প্রিয় কোথায়? ও আসেনি যে? ওর কি শরীর খারাপ করছে? ডাক্তার ডাকবো? মেয়েটা কেন আমাদের কিছু বলে না বলতো? সারা চোখ তুলে তাকায়। বাবা চাচাকে তার দিকে প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে থাকতে দেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বাবা, মিহা নেই, কোত্থাও নেই। আমি সবখানে খুঁজেছি, কোত্থাও পাইনি ওকে। কথাটা শোনা মাত্রই দুজন গায়ের ভর ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ে। সারা হকচকিয়ে যায়। বাবা চাচাকে জড়িয়ে ধরতেই ছুটে আসে মিহি আর রূপালী চৌধুরী। সকলে হতভম্ব হয়ে বসে আছে। ছেলেদের অবস্থা দেখে রাহেলা বেগম মুখে আঁচল চেপে ধরে কেঁদে ওঠে।
একদিকে নাতনির চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম, অন্যদিকে ছেলেদের এই অবস্থায় তার বুকে চিনচিনে ব্যথা হয়। রাহেলা বেগমকে কাঁদতে দেখে মিহি তাকে জড়িয়ে ধরে। দাদির হাত দুটো চেপে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলে, দাদি, তুমি কেঁদো না, প্রিয় আপুর কিচ্ছু হবে না, দেখো। তবে এত কিছুর মাঝে ও মূর্তির ন্যায় ঠাই দাঁড়িয়ে থাকে প্রান্ত। তার মাথা কাজ করছে না। প্রিয়ন্তী কোথায় যেতে পারে ভেবে সহসাই ছুটে যায় বাড়ির বাহিরে। তার মন বলছে প্রিয়ন্তী হয়তো তার মায়ের কবরের পাশেই আছে। মেয়েটার যে মন খারাপ হলেই সেখানে দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। প্রান্তকে ছুটে যেতে দেখে তার পিছু নেয় জারিফ, যে এতক্ষণ নিশ্চুপ বসেছিল নীরব দর্শকের ন্যায়। তাদের আজ চলে যাওয়ার কথা থাকলেও মূলত মোহনা চৌধুরীর জোড়াজড়িতেই রয়ে গিয়েছে আজকের রাতটা। প্রান্ত বাগানে এসে গলা ছেড়ে ডাকতে থাকে প্রিয়ন্তীকে। সন্ধ্যা হয়ে আসায় বাগানের চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়েছে। সেই অন্ধকার ভেদ করেই মৃদু আলোতে বাগানের ডান দিকে ছুটে আসে প্রান্ত। প্রিয়ন্তীর মায়ের কবরটা শূন্যই পড়ে আছে। প্রিয়ন্তী কোথাও নেই। প্রান্ত শিউরে ওঠে, ভয়ার্ত কণ্ঠে বরংবার ডাকতে থাকে, প্রিয়, কোথায় তুই? বেরিয়ে আয়। তুই কি লুকোচুরি খেলছিস? এই পুচকি, প্রিয়। প্রান্ত থামে, তার নিঃশ্বাস আটকে আসছে, যার দরুন হাঁটুতে 2 হাত ঠেকিয়ে ঘন ঘন শ্বাস টেনে পুনরায় বলে, প্রিয় প্লিজ বেরিয়ে আয়। কেন এমন করছিস বলতো? তোর কি খুব মজা লাগছে আমাদের চিন্তায় ফেলে? আমাদের কিন্তু একদম লাগছে না, ভয় করছে, ভীষণ ভয়। প্লিজ বেরিয়ে আয়। প্রান্ত হ্যালুসিনেট করে। তার মনে হচ্ছে প্রিয়ন্তী বড় গাছটার আড়াল থেকে বেরিয়ে এসে খিলখিলিয়ে হেসে বলছে, প্রান্ত ভাই, তুমি এত ভীতু কেন? আমাকে খুঁজে না পেয়ে কান্না করছো? তুমি কি বাচ্চা? নিজে থেকে খুঁজে বের করো তো আমায়, দেখি খুঁজে পাও কিনা। তখনই পেছন থেকে প্রান্তের কাঁধে হাত রাখে জারিফ। প্রান্তের ঘোর কাটে। তার সামনে প্রিয়ন্তীর অস্তিত্ব বিলীন হয়ে যেতে দেখে পুনরায় চিৎকার করে বলে, প্রিয়, আবার কোথায় লুকিয়ে গেলি? বেরিয়ে আয়। তোর প্রান্ত ভাই আসলেই ভীতু, তার ভীষণ ভয় করছে। তার পুচকিটাকে হারিয়ে ফেলার ভয়। তুই হারিয়ে গেলে তোর প্রান্ত ভাইটাকে সামলাবে কে? তাকে সামলানোর প্রিয় যে একটাই। প্রান্ত ভাই, ভেতরে চলো, আমরা না হয় অন্য কোথাও গিয়ে খুঁজি। প্রান্ত হাতের উল্টো পিঠ দিয়ে চোখে জল মোছে। তার চোখ বেয়ে কখন যে নোনা জল গড়িয়ে পড়েছে সেটা সে নিজেও জানে না। জারিফ অবাক হয়ে দেখে, একটা মেয়ের জন্য 4টে পুরুষকে কাঁদতে দেখে নিজেই নিজেকে শুধোয়। তুই কি আসলেই মেয়েটাকে ভালোবাসিস বা বাস্তি? কই, তোর চোখ দিয়ে তো এক ফোঁটাও অশ্রু গড়ালো না, এমনকি তোর মনটাও তো বিচলিত হলো না। তবে কি তোর মন তোকে ধোঁকা দিয়েছে, নাকি তুমি প্রেমিক হিসেবে অধম? ঝিঁঝি পোকার ডাকে কান খাড়া করে দাঁড়ায় প্রান্ত। সহসাই তার মস্তিষ্কে ধরা দেয় সৌহার্দ্যের কথা। ঝিঁঝি পোকা যেমন আধারে আলো ছড়ায়, তেমনি প্রিয়ন্তীও তো সৌহার্দ্যের সেই আধারের আলো। প্রান্ত তড়িঘড়ি পকেট হাতড়িয়ে ফোন বের করে। কাপা কাপা আঙুলে সৌহার্দ্যের নাম্বার ডায়াল করতেই কয়েক সেকেন্ড বাদে কলটা কেটে যায়। প্রান্ত বিচলিত হয়। হাঁসফাঁস করতে করতে পুনরায় সৌহার্দ্যের নাম্বারে ডায়াল করতেই একই ভঙ্গিতে কল কেটে যায় তৎক্ষণাৎ। প্রান্ত পরপর 5 বার চেষ্টা করে। ষষ্ঠবার চেষ্টা করতেই ফোনের ওপাশ থেকে ভেসে আসে, ভাই, একটা আর্জেন্ট মিটিংয়ে আছে, আইল কল আফটার 30 মিনিটস। সৌহার্দ্য ফোনটা কান থেকে নামাতেই প্রান্ত হুড়মুড়িয়ে বলে ওঠে, মুনাফ, প্রিয়কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, শি ইজ মিসিং। সৌহার্দ্য শুনল কিনা কে জানে। অপর পাশ থেকে ফোনের টুট টুট আওয়াজ জানান দিচ্ছে ব্যক্তিটির সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে, আকাশের দিকে মুখ করে বিড়বেড়িয়ে বলে, প্রিয় প্লিজ ফিরে আয়, তোকে আকাশের ওই চাঁদটাই এনে দিব। ঘড়িতে এখন রাত 10টা বেজে 10 মিনিট, যেটা জানান দিচ্ছে প্রিয়ন্তী নিখোঁজ হওয়ার প্রায় ঘণ্টা 3 পেরিয়েছে। বরাবরের মতো সময় নিজ গতিতে অতিবাহিত হলেও সময়টা যেন থমকে রয়েছে চৌধুরী ভিলার আঙিনা জুড়ে। বাড়ির সকল সদস্য তখনও নির্জীব হয়ে বসে রয়েছে পূর্বের ন্যায়। থমথমে পরিবেশে বাতাসে শুধু তাদের দীর্ঘশ্বাসই ভেসে বেড়াচ্ছে। ততক্ষণে সিঁড়ির গোড়া থেকে নওয়াব চৌধুরীকে সরিয়ে সোফায় এনে বসাতে পারলেও মেঝে থেকে এক চুলও নড়াতে পারেনি নশেদ ও নূর চৌধুরীকে। তারা যেন মূর্তি বনে গিয়ে দুজনেই নিষ্পলক চেয়ে রয়েছে মেঝের শুভ্র রঙা টাইলসের দিকে। তাদের সরাতে না পেরে তাদের ন্যায় মেঝেতে বসে পড়ে মিহি, মেহা আর সারা, যাদের চোখ শুষ্ক, মুখ মলিন। সকলে নীরব ভঙ্গিতে বসে থাকলেও স্থির নেই প্রান্ত। সে ড্রয়িং রুমে এমাথা ওমাথা পায়চারা করছে আর বারবার প্রিয়ন্তীর খোঁজ লাগাচ্ছে বিভিন্ন থানা আর মেডিকেল হসপিটালগুলোতে। কিন্তু এত জায়গায় খোঁজ করার পরও প্রিয়ন্তীর কোনো হদিস না পেয়ে প্রান্ত উত্তেজিত হয়ে ওঠে। পারুলকে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে দেখে ধমকিয়ে বলে ওঠে, প্রমিস, এমন মরা কান্না কাঁদছিস কেন? যা তো এখানে থেকে। পারুল চুপসে যায়, ওড়নার মাথা মুখে চেপে ধরে
ফুপিয়ে কেঁদে উঠতে ক্লান্ত ভঙ্গিতে বাড়ি প্রবেশ করে সৌহার্দ্য। সকলে ক্লান্ত চোখে তাকায়। সহসাই তাদের দৃষ্টি গিয়ে ঠেকে সৌহার্দ্যের বিধ্বস্ত মুখটার ওপর, যার চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করে ফুলে ফেপে রয়েছে। সেই সাথে পুরো মুখ জুড়ে বিরাজ করছে টকটকে লাল আভা। এলোমেলো চুলের শেষ ভাগ নিভু নিভু চোখে বারবার বাড়ি খাচ্ছে। তারই মুখভঙ্গি প্রমাণ করে দিচ্ছে এই লোকটা শুধু বিধ্বস্ত নয়, সঙ্গে অসহায়ও। সৌহার্দ্য ধীর পায়ে এগিয়ে আসে। আশেপাশে তাকিয়ে প্রিয়ন্তীর অস্তিত্ব খুঁজে না পেয়ে গায়ের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে হাঁটুতে ভেঙে বসে পড়ে নওয়াব চৌধুরীর সামনে। সৌহার্দ্যের এমতাবস্থা দেখে বুকটা ধক করে ওঠে নওয়াব চৌধুরীর। জেঠু, আমার প্রিয় কোথায়? ওকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন? জানো, কোথায় কোথায় না খুঁজেছি ওকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না। বলো না, আমার প্রিয় কোথায়, প্লিজ বলো। নওয়াব চৌধুরীর বুকটা হুনহু করে ওঠে। সে কি উত্তর দিবে? সে নিজেই তো জানে না প্রিয়ন্তী কোথায়। সে যদি জানত প্রিয়ন্তীকে একা রেখে গেলে সে এভাবে হারিয়ে যাবে, তাহলে সে কখনোই প্রিয়ন্তীকে একা রেখে যেত না। প্রয়োজন হলে সঙ্গে করে ধরে বেঁধে নিয়ে যেত পাজি মেয়েটাকে। উত্তর না পেয়ে সৌহার্দ্য চোখের জল মুছে উঠে দাঁড়ায়। রাহেলা বেগমকে মুখে আঁচল চেপে কাঁদতে দেখে সহসাই তার পা দুটো চেপে ধরে বসে পড়ে মেঝেতে। দাদির চোখে চোখ রেখে হাত দুটো চেপে ধরে ক্লান্ত স্বরে বলে, দাদি, তুমি জিজ্ঞেস করেছিল না আমি প্রিয়কে ভালোবাসি কিনা? আমি প্রিয়কে ভালোবাসি দাদি, খুব ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি। সৌহার্দ্য থামে, হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জলটুকু মুছে পুনরায় বলতে শুরু করে, দাদি, প্রিয় তো তোমার কাছেই ছিল, বলো। আমি তো তোমার ভরসা তো ওকে একা রেখে গিয়েছিলাম। ও কোথায় এখন? কোথাও খুঁজে পাচ্ছি না কেন? ওকে এনে দাও না প্লিজ। সেই শাবদারটা শুনে রাহেলা বেগম তড়িৎ বেগে হাত দুটো ছাড়িয়ে নেন। পুনরায় মুখে শাড়ির আঁচনখানা চেপে ধরতেই সৌহার্দ্য দিশেহারা হয়ে ওঠে। কেউ জানে না তার প্রিয় কোথায়, তাহলে কে জানে? তার বাবা? সৌহার্দ্য আশেপাশে তাকায়। সহসাই দেখতে পায় নওশেদ ও নূর চৌধুরী বসে আছে মেঝেতে। সৌহার্দ্য সেদিকে ছুটে যায়, হুড়মুড়িয়ে হাঁটু গেড়ে বসে অস্থিরতা নিয়ে বলে, বাবা, প্রিয় না তোমার মেয়ে হয়, তুমি ওকে মেয়ে বলো, তাহলে ওকে দেখে রাখতে পারলে না কেন? আমি তো তোমাদের ব্যবসা অফিস সব সামলাচ্ছি, তোমরা পারলে না আমার ছোট বউটাকে সামলাতে? আমি আর সময় পাচ্ছি কই, নয়তো আমি ওকে লুকিয়ে রাখতাম আমার বুকের মধ্যেখানে। নওশেদ চৌধুরী মাথা নুইয়ে ফেলে। ছেলের অভিযোগগুলো তার কানে সূচের ন্যায় ফুটছে। তারা কি ছেলেটার সাথে বড্ড অন্যায় করে ফেলছে? প্রিয়কে না পেলে তারা এই ছেলেটার কাছে মুখ দেখাবে কি করে? সে নিজেই তো ছেলেকে বাহবা দিয়েছিলেন প্রিয়কে বিয়ে করার জন্য। এখন ছেলের অবর্তমানে ছেলের বউটাকেই সামলে রাখতে পারলেন না। নওশেদ চৌধুরীকে চুপ থাকতে দেখে সৌহার্দ্য ধীর গতিতে উঠে দাঁড়ায়। তার সব কিছু বিষাক্ত লাগছে। সবার নিশ্চুপতা তার ভেতরটাকে চুরমার করে দিচ্ছে। সৌহার্দ্য ঝাপসা চোখে ছুটে যায়, প্রান্তকে শক্ত করে জড়িয়ে ধরে কন্দনরত অবস্থায় বলে ওঠে, ভাই, তুমি তো জানো আমার বোনটা কতখানি পাচ্ছে, সারাক্ষণ আমায় নাকে দড়ি দিয়ে ঘোরায়। তুমি কি বেঁধে রাখতে পারলে না? বুঝে বলতে পারলে না আমি ওকে কতটা ভালোবাসি? কেন পারলে না বলো তো? প্রান্তের প্রশ্নে প্রান্তও মূর্তি বনে যায়। তার গলা দিয়ে যেন শব্দই বেরুচ্ছে না। সৌহার্দ্য ঘন ঘন পলক ফেলে। প্রান্তের থেকে দূরে সরে এসে দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ির দিকে। সহসাই তার মনে পড়ে যায় দুপুরের কথা, যার দরুন এক দৌড়ে ছুটে যায় চিলেকোঠার ঘরটার দিকে। ঘরটার সামনে আসতেই তার পা জোড়া থমকে যায় আপনা আপনি। সৌহার্দ্য কাঁপা কাঁপা পায়ে প্রবেশ করে সেই ছোট্ট জীর্ণশীর্ণ ঘরটায়, যে ঘরটা প্রিয়ন্তীর উপস্থিতিতে স্বর্গরাজ্যে পরিণত হয়। সৌহার্দ্য ঘরটাতে প্রবেশ করেই স্থির হয়ে দাঁড়ায়। মাথা নুইয়ে বার কয়েক শ্বাস টেনে হন্তদন্ত হয়ে ছুটে যায় বিছানার কাছে। পুরো বিছানা তন্ন তন্ন করে খুঁজতে থাকে কোনো এক অজানা কারণে। তার মন বলছে এই ঘরটায় এমন কিছু থাকবে যেটা তাকে প্রিয়ন্তী অবধি পৌঁছে নিবে। তবে পুরো বিছানা হন্যি হয়ে খোঁজার পরও কিছু না পেয়ে সহসাই ছুটে আসে টেবিলে। এলোমেলো হাতে টেবিলের প্রত্যেকটা বই হাতড়াতে থাকে উদ্ভ্রান্তের ন্যায়। তবে সেখানেও আশানুরূপ ফল না পেয়ে সবগুলো বই নিচে ফেলে দিয়ে গর্জে ওঠে সিংহের ন্যায়। চুল খামচে ধরে মেঝেতে চেঁচিয়ে বলে, প্রিয়, কোথায় তুই? আমাকে ফাঁকি দিয়ে কোথায় চলে গিয়েছিস? জানিস আমার দম বন্ধ লাগছে, একটু শ্বাস নিতে পারছি না, প্লিজ ফিরে আয়। তোকে আমার দিব্যি, নয়তো তুই আমার মরমুখ দেখবি। সৌহার্দ্য চোখ মেলে তাকায়। তার রক্তিম চোখ জোড়া গিয়ে ঠেকে টেবিলের নিচে নড়তে থাকা এক টুকরো কাগজের ওপর, যেটা বাতাসে নড়ছে শব্দ তুলে। সৌহার্দ্য হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়। কাপা কাপা হাতে কাগজখানা মেলে ধরতেই তার চোখ আটকে যায় সেই লেখাগুলোর ওপর। সৌহার্দ্য স্থির হয়ে বসে,
হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে চিঠিটাকে বার কয়েক পড়তে থাকে নির্লিপ্ত ভঙ্গিতে। সহসাই নিজেকে ধাতস্থ করে হেঁটে চলে যায় সিঁড়ির দিকে। সৌহার্দ্য এতটা শান্ত ভঙ্গিতে নিচে নামতে দেখে উপস্থিত সকলের কপালে চিন্তার ভাঁজ পড়ে। যে ছেলেটা এতক্ষণ যাবৎ হম্বতম্বি করছিল, সেই ছেলেটারই এই শান্ত রূপটা যেন কেউ হজম করতে পারছে না। যার দরুন প্রান্ত এগিয়ে এসে চিন্তিত কণ্ঠে শুধয়, মুনাফ, কোথায় গিয়েছিলি? তোকে এমন লাগছে কেন? প্রিয়র কোনো খোঁজ পেয়েছিস? সৌহার্দ্য কোনো উত্তর দেয় না। পূর্বের ন্যায় তখনও নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে চট করে মেঝেতে বসে পড়ে শাহানা চৌধুরীর মুখোমুখি হয়ে। সহসাই তার হাত থেকে মেঝেতে খসে পড়ে হাতে ধরে রাখা সেই কাগজের টুকরোখানা। শাহানা চৌধুরী হকচকিয়ে তাকায়, যে শুরু থেকেই এত সময় সবকিছু পরোক্ষ করছিল জড় বস্তুর ন্যায়। তবে ছেলের এহেন কাণ্ডে তার মনে ভয়ের দানা বাঁধে। সৌহার্দ্য মিনিট দুয়েক শান্ত দৃষ্টিতে চোখ বোলায় মায়ের সেই ভয়ার্ত মুখটায়। মাকে ভয়ে ভয়ে এদিক সেদিক তাকাতে দেখে তার পা দুটো নিজের কোলে নিয়ে কাপা কাপা কণ্ঠে বলে, মা, আমার প্রিয় কোথায়? এখানে তো আমার বেহেস্ত, তাই না? এই একটা প্রশ্নে সকলে অবিশ্বাস্য চোখে তাকায়। তারা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সৌহার্দ্য কোনো চিঠির কথা বলছে তারা জানে না, এমনকি এও জানে না ওই চিঠিতে কি লেখা আছে। তবে এইটুকু বুঝতে পারছে প্রিয়ন্তের নিখোঁজ হওয়ার সঙ্গে শাহানা চৌধুরী জড়িত, যার দরুন সকলেই রাগী এবং ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে শাহানা চৌধুরীর ওপর। শাহানা চৌধুরী নিশ্চুপ বসে থাকেন। তাকে নিশ্চুপ বসে থাকতে দেখে আশেপাশের পরিবেশে চোখ বুলিয়ে প্রথমবারের মতো মুখ খোলেন শাহানা খাতুন। ভয়ে ভয়ে মুখে লেগে থাকা পানের রসটুকু মুছে নিয়ে সৌহার্দ্যের উদ্দেশ্যে আমতা আমতা করে বলেন, আব্বা, এসব কি কইতাছো? তোমার মায়ে কেমনে জানবো ওই সেমরি মানে প্রিয় কোথায়? আমরা তো তখন থেকেই এই হানে। সৌহার্দ্য রক্তিম চোখে তাকায়, যা দেখে ভয়ে চুপসে যায় সাহারা খাতুন। পুনরায় পান খাওয়ায় মনোযোগী হতেই সৌহার্দ্য চোখ ঘুরিয়ে তাকায়। মায়ের পাগুলো পুনরায় চেপে ধরে সেগুলোকে মুছে দিতে দিতে ক্ষীর্ণ স্বরে বলে, তোমার পায়ের নিচে তো আমার জান্নাত। আমি সেই জান্নাতের কাছে আমার জান্নাতের সঙ্গীটাকে ভিক্ষা চাইছি মা। প্লিজ বলো না, আমার ছোট্ট প্রিয়টা কোথায়? শাহানা চৌধুরী তখনও নিশ্চুপ থাকেন। তাকে মূর্তির ন্যায় বসে থাকতে দেখে সৌহার্দ্য ফট করে তার কোলে মাথা এলিয়ে দেয়। মায়ের কোলে মুখ গুজে পুনরায় বলে, আমি তোমার কাছে হেরে গেলাম মা। আজ আমার ভালোবাসা অসহায়। আমার প্রিয়টা একা একা কি করছে কে জানে। অন্ধকারে ভয় পাচ্ছে হয়তো। আমি তো পাশে নেই। কাকে ভয় পেয়ে জাপটে জড়িয়ে ধরবে বলো তো? রাতে তো অনেক হয়েছে, ওর ঠান্ডা লাগছে নিশ্চয়ই। জানো তো, ও একটুতে জলবা দিয়ে বসে। মা, তুমি তো জানো আমার প্রিয় কোথায়, আমি একটু বলবে প্লিজ? সৌহার্দ্যের বাচ্চা সুলভ কথায় উপস্থিত সকলের চোখে অশ্রু ভর করে। তারা এই প্রথমবার সৌহার্দ্যের প্রকাশিত ভালোবাসা দেখছে, যেটা সকলের চোখের আড়ালে লুকায়িত ছিল বছরের পর বছর। সৌহার্দ্য মাথা তুলে টাকায় শাহানা চৌধুরীর হাত দুটো চেপে ধরে চোখে চোখ রাখে। সহসাই তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার মায়ের হাতে। তবুও তার মায়ের মধ্যে কোনো পরিবর্তন নেই। সে তখনও নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে সামনের দেয়ালে, যেন ছেলের কোনো আকুতি তার কর্ণকুহরে পৌঁছচ্ছে না। মা, আমার দম বন্ধ লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রিয় যে আমার অক্সিজেন, ওকে ছাড়া আমি কীভাবে শ্বাস নেই বলো তো? ওকে না পেলে হয়তো আমি মরে যাব। কথাটা বলতে বলতেই সৌহার্দ্যের নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। সকলে স্তম্ভিত হয়। সৌহার্দ্যের এই রোগ সম্পর্কে কেউ অবগত নয়, যার দরুন বিস্ময়ে 2-1 এগিয়ে আসতে নিলেই সৌহার্দ্য হাত উঁচিয়ে তাদের থামায়। সৌহার্দ্যের হাতের ইশারা পেটেই তারা পুনরায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে পড়ে চিন্তিত মনে। সৌহার্দ্য স্থির হয়ে বসে, হাতের উল্টো পিঠ দিয়ে নাক থেকে গড়িয়ে পড়া রক্তটুকু মুছে নেয়, যেটা গিয়ে মিলিত হয় প্রিয়ন্তীর মুখের এঁটোর সাথে, যেটা সে নিজেই লাগিয়েছিল লাভ টাচ বলে। সৌহার্দ্যের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। তখনই প্রচণ্ড শব্দ তুলে ফোন বেজে ওঠে শাহানা চৌধুরীর। সেই শব্দে উপস্থিত সকলে সন্ধিহান দৃষ্টিতে তাকালেও ভরসার চোখে তাকায় সৌহার্দ্য। কিন্তু এই ফোনের শব্দেই মুখ শুকিয়ে যায় সাহারা খাতুনের, যার দরুন সে আর চোখে তাকিয়ে প্রত্যেক সদস্যের মুখাভঙ্গি পর্যবেক্ষণ করতে থাকেন চোরা চোখে। সহসাই বার কয়েক শব্দ তুলেই ফোনটা নিশ্চুপ হয়ে যায় পূর্বের ন্যায়। এটা দেখে সাহারা খাতুন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে পুনরায় তার নিঃশ্বাস আটকানোর জন্য ফোনটা বেজে উঠতেই ঘোর কাটে শাহানা চৌধুরীর। শাহানা চৌধুরী নড়েচড়ে বসে, শাড়ির আঁচলটা খামচে ধরে দৃষ্টি নিক্ষেপ করে সৌহার্দ্যের ক্লান্ত মলিন মুখটায়, যে তারই দিকে তাকিয়ে আছে এক বুক আশা নিয়ে। শাহানা চৌধুরীর বুকটা মোচড় দিয়ে ওঠে। ছেলের এই রূপ দেখে ছেলের দিকে তাকিয়েই আনমনে ফোনটায় হাত রাখে।
তৎক্ষণাৎ তার হাতের ওপর হাত রেখে ফোন সহ তার হাতটা চেপে ধরে সাহারা খাতুন। শাহানা চৌধুরী দৃষ্টি ঘোরায়, বোনের দিকে তাকাতেই দেখতে পায় সে তাকে মাথা নেড়ে ইশারা করছে ফোন রিসিভ না করতে। শাহানা চৌধুরী মলিন হাসে, বোনের হাতটা ঝাড়া মেরে ফেলে দিয়ে তড়িঘড়ি ফোনটা রিসিভ করে স্পিকারে দেয়। তখনই ওপাশ থেকে ভেসে আসে দমবন্ধকর কিছু লাইন। ম্যাডাম, আপনার কাম হয়ে গেছে। যেমনে কইছিলেন হেমনেই মাইয়াডার হাতের রক্কাইটা বুড়িগঙ্গা নদীর ওইখানে ময়লার থুপে ফালাইয়া দিয়ে আইছি। বড়ই ছটফটাইতাছে মাইয়াডা। আশা করতাছি জলদি দম ফুরাইয়া মরব। শিয়াল কুত্তায় সিরা খাইব সেমরিডারে। এখন আমার বাহিটা হাডা পাড়াইয়া দেন, আমারে আবার গা ঢাকা দিতে হইব। বলেই কলটা টুট টুট করে কেটে দেয় অপর পাশের ব্যক্তিটি। কল কেটে গেলেও কলের ব্যক্তিটির বলা কথাগুলো যেন বাতাসে ভাসতে থাকে, সকলের কানে পুনরাবৃত্তি হয়ে বাজতে থাকে। ময়লার থুপে ফালাইয়া দিয়ে আইছি, জলদি দম ফুরাইয়া মরব। সৌহার্দের অন্তরাত্মা কেঁপে ওঠে। তার চোখে মুখে এতক্ষণ যাবৎ আশার আলো বিরাজ করলেও সেটা মুছে গিয়ে তৎক্ষণাৎ ধারণ করে ভয়ার্ত রূপ। সে যেন তার কানকেই বিশ্বাস করতে পারছে না। তার মা এতটা নির্দয় হতে পারে? সৌহার্দ্য উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা পা দুটো এলোমেলো ফেলতে ফেলতে মনে মনে বিড়বিড়ায়। আমার প্রিয়র কিচ্ছু হতে পারে না, কিছু হতে পারে না। এত তাড়াতাড়ি কেউ মরে নাকি? ও তো এখনো সুন্দর, ও তো এখনো সুন্দর, ও তো এখনো সুন্দর কিছুই দেখেনি, সুখ কি জিনিস বোঝেনি। আমি তো বলেছিলাম ওকে এগুলো সব দেখাবো, তাহলে এগুলো না দেখে হারিয়ে যায় কি করে? আমি যেতে দিব না, তো কিছুতেই দিব না। কথাগুলো বলতে বলতেই দেহাভার ছেড়ে দেয় সৌহার্দ্য। পুনরায় ফ্লোরে লুটিয়ে পড়তেই হন্তদন্ত হয়ে ছুটে আসে প্রান্ত। কাঁপা কাঁপা হাতে সৌহার্দ্যকে জড়িয়ে ধরে ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে শাহানা চৌধুরীর দিকে। শাহানা চৌধুরী তখনও ঠায় বসে রয়েছে মূর্তির ন্যায়। সৌহার্দ্য প্রান্তের দিকে ঘাড় কাত করে তাকায়। প্রান্তের দৃষ্টি অনুসরণ করে মায়ের দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলে, মা, মনে রেখো, প্রিয়র যদি কিছু হয় তাহলে এই বাড়িতে আজ দুটো লাশ আসবে। একটা হবে তোমার পাপের ফল, আর অন্যটা হবে তোমার প্রায়শ্চিত্ত। বলেই তড়িঘড়ি চোখের জল মুছে বাড়ির বাহিরে হাঁটা ধরে সৌহার্দ্য। দরজা বরাবর যেতেই তার ধাক্কা লাগে সায়ানের সাথে, তবে সেদিকে কোনো হুঁশ নেই তার। সে তৎক্ষণাৎ ছুটে গিয়ে গাড়ি স্টার্ট দেয় ফুল স্পিডে। সায়ান ভ্রু কুঁচকে তাকায়, সেই সাথে রায়ান আর মিয়াদও তাকায় বিস্মিত নয়নে। তাদের মনে হলো তাদের সামনে যেন কোনো ঝড় বয়ে গেল। কিয়ৎক্ষণ বিস্মিত নয়নে সৌহার্দ্য নামক সেই ঝড়ের দিকে তাকিয়ে থাকতে ভেতর থেকে ভেসে আসা চেঁচামেচিতে ঘোর কাটে তিনজনের, যার দরুন হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর ছুটে যায় তিনজন। সহসাই তাদের চোখ গিয়ে ঠেকে কন্দনরত মিহা, মিহি আর সারার ওপর। রাহেলা বেগম লুটিয়ে পড়েন, জ্ঞান হারান মিহার কাঁধের ওপর। তবে তার এহেন অবস্থাতেও একটু বিচলিত হননি বাড়ির বয়োজ্যেষ্ঠগণ। তারা যেন অনুভূতি শূন্য হয়ে পড়ছেন। একই জায়গায় ঠাঁই বসে রয়েছেন সিক্ত নয়নের। বোনদের আকুতি আর দাদির অবস্থা দেখে অস্থির হয়ে পড়ে প্রান্ত। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। সে যে পুরুষ, সাথে বাড়ির বড় ছেলেও। তাকেই তো সবাইকে সামলে রাখতে হবে, আগলে রাখতে হবে ইস্পাতের ন্যায়। প্রান্ত হাল ছেড়ে দেয়, হাঁটু গেড়ে মেঝেতে লুটিয়ে পড়তেই ছুটে আসে রায়ান আর মিয়াদ। রায়ান প্রান্তকে জড়িয়ে ধরে দাঁড়ায়, আর মিয়াদ প্রান্তের হয়ে কল বসায় ডাক্তারের নাম্বারে। এত কিছুর মাঝেও কোনো ভাবান্তর নেই সায়ানের। সে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয় বাড়ির প্রধান ফটকটায়। পকেটে হাত গুজে সন্ধিহান দৃষ্টিতে বাড়ির প্রত্যেকটা সদস্যের ওপর চোখ বুলাতেই দেখতে পায় সকলে মূর্তি বনে রয়েছে, যেন তাদের উপর মাত্রই কোনো বড় মাত্রার ঝড় বয়ে গিয়েছে, যার দরুন সকলেই শ্বাস আটকে বসে রয়েছে নিষ্পলক। সায়ান চোখ ঘোরায়, পুরো বাড়িতে চোখ বুলিয়ে খোঁজ লাগায় প্রিয়ন্তীর। কিন্তু দূর দূরান্ত পর্যন্ত প্রিয়ন্তীর রেশমাত্র না পেয়ে সায়ানের ভ্রুযুগল পুনরায় কুঁচকে আসে। ফলে পুনরায় এদিক সেদিক চোখ ঘুরাতে ঘুরাতে ধীর পায়ে এগিয়ে আসে সোফার দিকে। সারাকে রাহেলা বেগমের পায়ের নিচে কন্দনরত অবস্থায় বসে থাকতে দেখে নিজেও সারার পেছনে হাঁটু গেড়ে বসে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করে, মিসেস মেহেজা, প্রিয় কোথায়? সারা ঘাত কাত করে তাকায়। সায়ানকে তার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে থাকতে দেখে সহসাই ঠোঁট উল্টে কেঁদে দেয়। সায়ান হকচকিয়ে যায়, তার ভয়টা পুরো বুক জোরে বিস্তার করতেই পুনরায় হুড়মুড়িয়ে বলে ওঠে, এই মেয়ে, কাঁদছ কেন? বলো, প্রিয় কোথায়? সারা হাত উঁচিয়ে দরজার দিকে তাক করে। সায়ানও চোখ ঘোরায় সেদিকে। সহসাই তার বিক্ষিপ্ত মস্তিষ্ক জানান দেয়, এই যে প্রেমিক পুরুষ, তোমার পুতুলি বাড়ি নেই, ওই দরজাটা দিয়ে হয়তো বেরিয়ে গিয়েছে সকলের অগোচরে, যার ফলস্বরূপ এমন কান্নার রোল পড়েছে বাড়িটায়, বুঝেছ? সায়ান তড়িৎবেগে উঠে দাঁড়ায়। বাড়ির পরিবেশ আর সারার ইশারায় তার কাছে সব কিছু স্পষ্ট করে দিয়েছে, যার দরুন হন্তদন্ত হয়ে বাড়ির বাহিরে বেরিয়ে যেতেই কান থেকে ফোন নামিয়ে তার পিছু ছুটে মিয়াদ। তার মাথায় কিছুই ঢুকছে না,
তবে এইটুকু বুঝতে পারছে এখানে ভয়ঙ্কর কিছু ঘটে গিয়েছে। সায়ান বেরিয়ে যেতেই এক হাত ফ্লোরে ঠেকিয়ে অন্য হাত হাঁটুতে রেখে উঠে দাঁড়ায় নওশেদ চৌধুরী। পায়ের জুতোটাকে মেঝেতে ঘেঁষে ঘেঁষে ধীর পায়ে এগিয়ে যায় সাহানা চৌধুরীর নিকট। সেই শব্দে চোখ তুলে তাকায় উপস্থিত সকলেই। তবে রাহেলা বেগমের হাত পা ডলে দিতে ব্যস্ত থাকে মিহি, মিহা আর সারা। নওশেদ চৌধুরী স্থির হয়ে দাঁড়ায়। সাহানা চৌধুরীর ওপর নিষ্পলক তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে শুধায়, শানু, কেন করলে এটা? তোমার কিসের এত রাগ ওই বাচ্চা মেয়েটার ওপর? ও তো তোমার সাথে কোনো অন্যায় করেনি। তোমার সব শত্রুতা তো ওর মায়ের সাথে, যে বেঁচে নেই আজ বহু বছর। তাহলে কেন করলে এমনটা? ওই এতিম বাচ্চাটার মতো তোমারও তো একটা মেয়ে আছে, যে তোমার চোখের মণি। আজ যদি ওর সাথে এমন কিছু ঘটত, সহ্য করতে পারতে তুমি? সাহানা চৌধুরীর বুকটা হু হু করে ওঠে। সহসাই উদ্ভ্রান্তির ন্যায় দৃষ্টি নিক্ষেপ করে তার আদুরে মেয়েটার ওপর। তবে সাহানা চৌধুরীর দৃষ্টিতে ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয় সারা, যেটা দেখে কিঞ্চিত বুকে ধাক্কা লাগে সাহানা চৌধুরীর। তিনি উঠে দাঁড়ায়। নওশেদ চৌধুরীর মুখ বরাবর গিয়ে কিছু বলতে নিতেই তৎক্ষণাৎ তার গালে হাতের 5 আঙুলের ছাপ বসিয়ে দেয় নওশেদ চৌধুরী। সাহানা চৌধুরী বিস্মিত হন। অশ্রুসিক্ত নয়নে পুনরায় মাথা তুলতেই তীব্র বেগে গালে চর বসে আরও একখানা। বিয়ের এতগুলা বছরে প্রথমবারের মতো স্বামীর হাতে চর খেয়ে লজ্জায় পড়েন তিনি। এটা দেখে ছুটে আসে সাহারা খাতুন। বোনের দুবাহু জড়িয়ে ধরে চেঁচিয়ে বলে, নওশেদ, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। ওই 2 পয়সা মূল্যহীন একটা মেয়ের জন্য নিজের স্ত্রীর গায়ে হাত তুলছো? লজ্জা করছে না তোমার? নওশেদ চৌধুরী উচ্চ শব্দে হেসে ওঠে, যেটা দেখে ভয়ে শুকনো ঢোক গিলে সাহারা খাতুন। লজ্জা করবে আমার? আরে লজ্জা তো পাওয়া উচিত আপনাদের মতো নরকের কীটদের, যাদের মেরুদণ্ড বলে কিচ্ছু নেই। কি না করেছেন ওই বাচ্চা মেয়েটার সাথে! একবার তো চরিত্রেও দাগ লাগাতে চেয়েছেন, সেখানে সফল না হয়ে এবার মেরেই দিলেন। নূর চৌধুরী উঠে আসেন। ভাইয়ের পাশাপাশি দাঁড়িয়ে তিনিও বলেন, মেঝো ভাবি, তুমি না একজন মা হয়েও তুমি এটা করতে পারলে? প্রিয়কে নিয়ে তোমার কোনো সমস্যা হলে আমাকে বলতে, আমি না হয় ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতাম। বিশ্বাস করো, অনেক দূরে নিয়ে যেতাম, যেখানে তুমি কেন, তোমার ছায়াও আমি ওর ওপর পড়তে দিতাম না। সেখানে মেয়েটা অন্তত বেঁচে তো থাকতো। মোহনা চৌধুরী আর রূপালী চৌধুরী মুখে আঁচল চেপে কেঁদে ওঠে। মেয়েটা তাদের ননদের মেয়ে হলেও তাকে কখনো নিজেদের মেয়েদের চেয়ে আলাদা করে দেখেনি। যেভাবে থাকতে চেয়েছে সেভাবেই থাকতে দিয়েছে। হ্যাঁ, তারা হয়তো মেয়েটার প্রতি কোনো ভালোবাসা প্রকাশ করেনি, তবে কখনো অবহেলাও করেনি। আড়ালেই মেয়েটার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে গিয়েছে দিনের পর দিন। পুনরায় পরিবেশের নীরবতা ভর করতেই উঠে দাঁড়ায় নওয়াব চৌধুরী। কাপা কাপা পায়ে এগিয়ে যেতে নিলে বাবার টালমাটাল অবস্থা দেখে দাদিকে রেখে ছুটে আসে মিহি। মিহিকে আসতে দেখে নওয়াব চৌধুরী হাত উছিয়ে দাঁড়ান, যার অর্থ সে একাই যেতে পারবেন। মিহি থেমে যায়, 1 পা 2 পা করে পিছিয়ে যেতে থাকে পূর্বের ন্যায়, যেভাবে সে এগিয়ে এসেছিল। সহসাই তার পিঠ গিয়ে ঠেকে রায়ানের প্রশস্ত বুকে। মিহি ঘাড় বাঁকিয়ে তাকায়। তার পেছনে রায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁট উল্টে বিড়বিড়িয়ে বলে, প্রিয়কে এনে দাও প্লিজ। ও যে এই 3টে বুড়ো বাবার প্রাণ, যেটা মেয়েটা হয়তো এতদিনেও ঘুণাক্ষরে টের পায়নি। দেয়ালে ঝুলতে থাকা মাঝারি আকৃতির ফটোফ্রেমগুলোর সামনে এসে স্থির হয়ে দাঁড়ায় নওয়াব চৌধুরী। অশ্রুসিক্ত নয়নে সবগুলো ফ্রেমে চোখ বুলাতেই তার চোখজোড়া স্থির হয় একটা বাচ্চা মেয়ের ছবির উপর, যেখানে ছবির নিচে সোনালি কালি দিয়ে লেখা রয়েছে প্রেরণা চৌধুরী। নওয়াব চৌধুরী হাত উঁচিয়ে ছবিটাকে হাতে তুলে নেয়। ছবিটায় কিছু ধুলো জমায়, সেগুলোকে পাঞ্জাবির কোনা দিয়ে মুছে দিতে থাকেন পরম যত্নে। সহসাই তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে ফ্রেমটায়, যেগুলো গিয়ে থাকে ছবিতে লাল শাড়ি পরে কলসি কাঁখে দাঁড়িয়ে থাকা প্রেরণা চৌধুরীর মুখে। নওয়াব চৌধুরী হকচকিয়ে যায়। তড়িঘড়ি ছবিতে বিরাজ করা অশ্রুটুকু মুছে উৎকণ্ঠা নিয়ে বলে, এই বোন, কাঁদছিস কেন? কাঁদিস না, তোর মেয়েটার কিচ্ছু হবে না, দেখে নিস। মুনাফ গিয়েছে তো ওকে আনতে, দেখিস ধরে বেঁধে ঠিকই নিয়ে আসবে। জানিসই তো ওর কত জেদ। নওয়াব চৌধুরী থামেন। এই মিথ্যে সান্ত্বনা দিয়ে নিজেকে এতক্ষণ বুঝাতে পারলেও বোনটাকে বোঝাতে পারলেন কিনা কে জানে, যার দরুন পুনরায় প্রেরণা আহম্মদের মুখে হাত বুলাতে বুলাতে হাসি হাসি মুখে বলে, জানিস তুই, যখন প্রথমবার তোর মেয়েটাকে নিয়ে এ বাড়িতে এসেছিলি, আমি বিশ্বাসই করতে পারছিলাম না ওটা তোর মেয়ে। সারাক্ষণ শুধু মাথায় ঘুরত আমাদের ছোট্ট পেরুরও পরীর মতো একটা বাচ্চা আছে, যে মেয়েটা পাখির মতো সারা বাড়ি উড়ে বেড়ায়। কিন্তু তোর ওপর রাগ থাকার কারণে আমি ওর সাথে কথা বলতাম না, তবে ঠিকই লুকিয়ে লুকিয়ে দেখতাম আর চোখে। একদিন কি হয়েছে শুনবি?
আমি ধরা পড়ে গিয়েছিলাম তোর ওই পাকা বুড়িটার কাছে। আমাকে লুকিয়ে লুকিয়ে ওর দিকে তাকিয়ে থাকতে খাবার রেখে ছুটে আসে আমার কাছে, 2 হাত কোমরে রেখে গাল ফুলিয়ে রাগী মামা সঙ্গে জড়া গলায় বলে, রাগী মামা, তোমার চোখে কি সমস্যা আছে? আমি ভ্যাবাচাকা খাই। তৎক্ষণাৎ ঝেড়ে কেশে সন্ধিহান কণ্ঠে গাম্ভীর্যতা নিয়ে প্রশ্ন করি, মানে কি বলছো তুমি? আমার চোখে সমস্যা থাকবে কেন? ও বলে, তাহলে তুমি পত্রিকা পড়তে গিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমার চোখ বাঁকা বলেই তো। মা বলেছে যারা বাঁকা চোখে তাকায় তারা টেড়া, মানে তাদের চোখে সমস্যা আছে। কি সাংঘাতিক মেয়ে বল! চোরকে ধরে আবার জিজ্ঞেস করছে তুমি চুরি করেছো। নওয়াব চৌধুরী মৃদু হাসে, সেই সাথে মৃদু হাসি ফুটে ওঠে উপস্থিত সকলের মুখেও। তিনি পুনরায় প্রেরণা আহম্মদের ছবিটায় হাত বুলাতে বুলাতে ক্ষীর্ণ স্বরে বলে, তুই চলে যাওয়ার পর তোর ওই ছোট্ট পরিবাচ্চাটাকে আঁকড়ে ধরেই আমরা বেঁচেছিলাম। ছোট্ট পাখির মতো জিয়ে রেখেছিলাম আমাদের আঙিনায়। কিন্তু বড় হতে হতে তোর ছোট্ট পাখিটা পবিত্র ফুলে পরিণত হয়েছে, যার চারপাশে শুধু মিষ্টি ঘ্রাণ ভেসে বেড়ায়। জানিস, মা আমাকে অনেকবার বলেছিল ওর বাবার খোঁজ করতে। আমিও মাকে বলেছিলাম খোঁজ করব, কিন্তু আমি আসলে খোঁজ করিইনি। কেন করিনি শুনবি? ভয় থেকে। ওর খোঁজ পেয়ে যদি ওর বাবা ওকে এখান থেকে নিয়ে যায়, তখন কি হবে? এই পবিত্র ফুলের সুবাস আমরা কোথায় পাব? সেই ভয় থেকেই ওকে আমি কোনো নামিদামি স্কুলে পড়াইনি। কারণ আমাদের পারিবারিক স্কুলে গেলে খুব সহজেই খোঁজ পেয়ে যেত রাফিদা আহমেদ প্রিয়ন্তীর। আর তোর মেয়েটা এত বাবা পাগল কেন বলতো? কেউ যদি এসে বলতো আমি তোর বাবা, তাহলে নিশ্চিত 2-4টে কথা না ভেবে নাচতে নাচতে চলে যেত তার হাত ধরে। এইটুকু বলেই বম টানে নওয়াব চৌধুরী। তার হাঁসফাঁস লাগছে, মেয়েটা সেই হারিয়েই গেল, দূরে চলে গেল তাদের থেকে। নওয়াব চৌধুরীর অবস্থা দেখে পানির গ্লাস হাতে ছুটে আসে পারুল। নওয়াব চৌধুরী চোখ তুলে তাকায়। পারুলের হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে মুখ মোছে পাঞ্জাবির হাতায়। পারুলের দিকে তাকিয়ে পুনরায় প্রেরণা আহম্মদের উদ্দেশ্যে বলে, এই যে এই মেয়েটাকে দেখছিস, জানিস ওকে? ওর নাম পারুল। ওকে ও এনেছে তোর পাকা মেয়েটা। একদিন স্কুল থেকে ফিরে দরজার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, মামা, তোমার কি আরও একটা পি চাই? আমি বুঝিনি, যার দরুন সোফায় বসে থেকেই প্রশ্ন করি, আম্মু কি বলছো তুমি? বুঝতে পারছি না, কিসের পি? তৎক্ষণাৎ তোর মেয়েটা দরজা থেকে সরে দাঁড়ায়। তার পেছন থেকে জীর্ণ শীর্ণ দেহের একটা মেয়ে বেরিয়ে আসতেই হাসি হাসি মুখে বলে, এই যে আর একটা পি, পি ফর প্রিয় আর পি ফর পারুল। সেদিন থেকেই পারুল হয়ে যায় প্রিয়র ছায়া, আর প্রিয় হয়ে যায় পারুলের আশ্রয়। কথাটা শোনামাত্রই নওয়াব চৌধুরীর পায়ের ধারে বসে পড়ে পারুল। তার পা দুটোকে আঁকড়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, যেটা আপনি পিও বুবুলে আইনা দেন, আমি হ্যারে নিয়া এইহান থেকে চইলা যামু। ছোটবেলায় হ্যাঁ যেমনে আমারে ঠাই দিছিল, এবার আমি হ্যারে ঠাই দিমু। হ্যারে আমার ঘরে রানী বানাইয়া রাখুম। এই আপনারে সুইয়া কথা দিতাছি। নওয়াব চৌধুরীর চোয়াল শক্ত হয়ে আসে। সহসাই হাতে ধরা ছবিটাকে বুকে চেপে হাঁটা ধরে প্রান্তের দিকে। প্রান্তকে ভাবলে হীনভাবে তাকিয়ে থাকতে দেখে তার কাঁধে হাত রেখে হুড়মুড়িয়ে বলে, প্রান্ত, গাড়ি বের কর। মেয়েটাকে বাড়ি নিয়ে আসতে হবে না? মুনাফ ওকে নিয়ে একা একা ড্রাইভ করবে কিভাবে? প্রান্ত যেন সাহস পায়। বাবার কথা শেষ হতেই হন্তদন্ত হয়ে ছুটে যায় বাড়ির বাহিরে। নওশেদ চৌধুরীও পা মেলায়, তবে হঠাৎ তার পা থেমে যায় আনমনে, যার দরুন পিছু না ফিরেই নওশেদ চৌধুরীর উদ্দেশ্যে আদেশের সুরে বলে, নশেদ, বাড়িটা যেন খুব দ্রুতই জঞ্জাল মুক্ত হয়। খুব শীঘ্রই সেগুলোকে বাহিরে বের করার ব্যবস্থা করো। এগুলো যত থাকবে বাড়ির পরিবেশটা ততই দূষিত হবে। বলেই গটগট পায়ে হেঁটে চলে যায় বাড়ির বাহিরে। সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে, তবে এইটুকু জানে সৃষ্টিকর্তার আদরই বড় আদর। সে যাকে আদরে রাখে সে ময়লার স্তূপেও আদরে থাকে। বুড়িগঙ্গা নদীর কাছাকাছি আসতেই তীব্র বেগে গাড়ির ব্রেক কষে সৌহার্দ্য। সে প্রায় ৩০ মিনিটের রাস্তা ড্রাইভ করে এসেছে মাত্র ১০ মিনিটে, যার দরুন গাড়ি স্থির হওয়া মাত্রই মাথা নিচু করে বার কয়েক শ্বাস টেনে নেয় দ্রুতগতিতে। তার কপাল চুইয়ে ঘাম ঝরছে। বাহিরে শীতল বাতাস তার শরীর আর মন কোনোটাকেই শীতল করতে পারছে না।
কিছু একটা যেন তার অন্তর পুড়িয়ে ছাই করে দিচ্ছে ক্রমান্বত। তার শরীরে এতক্ষণ যাবৎ সামান্য পরিমাণে শক্তি সঞ্চার থাকলেও সেটা যেন হাওয়ায় উবে গিয়েছে এখানে আসা মাত্র। সৌহার্দ্য কাঁপা কাঁপা পায়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। নিভু নিভু চোখে চারদিকে দৃষ্টি বোলাতেই দেখতে পায় আশেপাশে ছড়িয়ে আছে খুটখুটে অন্ধকার। সে বুঝতে পারছে না কোন দিকে যাবে, কোন দিকে গেলে তার প্রিয়কে খুঁজে পাবে। তখনই দূর থেকে ভেসে আসে কুকুরের ডাক। সৌহার্দ্যের বুকটা ধক করে ওঠে। প্রিয়ন্তীর কুকুর ভীতির কথা মনে পড়তেই উদ্ভ্রান্তের ন্যায় এলোমেলো ছুটতে থাকে এদিক সেদিক। তবে তার পাজোড়া বারংবার আটকে যাচ্ছে ময়লা আবর্জনার স্তূপে। সে হোঁচট খায়। হোঁচট খেতে খেতেই প্রিয়ন্তীর উদ্দেশ্যে চেঁচিয়ে ডাকে, প্রিয়, হ্যাঁ প্রিয়, কোথায় তুই? একটু চারা দে, নিতে এসেছে তোকে। তুই যাবি না আমার সঙ্গে? এই বাবুনি, প্রিয়, ভয় পাচ্ছিস? বকবা না তো, প্রমিস। একবার বেরিয়ে আয় প্লিজ। সৌহার্দ্য গলা ছেড়ে ডাকলেও অপর পাশ থেকে কোনো প্রতিক্রিয়া আসে না। সাড়া আসে না তার অবাধ্য বউটার। প্রিয়ন্তীর কোনো প্রকার সাড়া না পেয়ে সৌহার্দ্য বিচলিত হয়। সহসাই দু হাতে চুল খামচে ধরতেই চট করে তার মাথায় বাড়ি খায়। সৌহার্দ্য গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে। সে বেমালুম ভুলে গিয়েছিল প্রিয়ন্তীর অবস্থার কথা, যার দরুন গায়ের ভার ছেড়ে ময়লায় স্তূপে বসে উন্মাদের ন্যায় হাতড়িয়ে খুঁজতে থাকে প্রিয়ন্তীকে। কিন্তু মেয়েটার অস্তিত্ব সেখানেও নেই, কোথাও নেই। আচ্ছা, কোথায় আছে প্রিয়? সে খুঁজে পাচ্ছে না কেন? সৌহার্দ্য হামাগুড়ি দেয়। হামাগুড়ি দিয়েই সবগুলো ময়লার স্তূপ খোদাই করতে থাকে এলোমেলো হাতে। তার হাত নোংরা হয়ে গিয়েছে। মাটি আর ময়লার দুর্গন্ধ মিশে গিয়েছে পুরো শরীরে, কিন্তু তার কোনো হুঁশ নেই। সে তখনও উন্মাদের ন্যায় খোদাই করে যাচ্ছে ময়লার ভাঁজগুলো। প্রিয়ন্তীকে না পেয়ে সৌহার্দ্য উঠে দাঁড়ায়। তার দাঁড়ানোর শক্তি নেই, তবুও তাকে উঠতে হবে। খুঁজে বের করতে হবে তার অবাধ্য বউটাকে, যে তাকে ফাঁকি দিয়ে চুপটি করে লুকিয়ে আছে এই অন্ধকারে। সৌহার্দ্য হেলে দুলে উঠে দাঁড়ায়। পুনরায় এদিক সেদিক উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে থাকে মিনিট পাঁচেক। ছুটতে ছুটতে সাহসাই তার পা জোড়া থেমে যায় নূপুরের শব্দে। সেই সাথে তার শরীরটাও কেঁপে ওঠে শীতল স্পর্শে। মূলত তার পা গিয়ে বাড়ি খায় একটা পায়ের সাথে, যার দরুন ঝনঝন করে ওঠে ওই পায়ে জড়িয়ে থাকা নূপুরটা। সৌহার্দ্য অবিশ্বাস্য চোখে পিছু ফিরে তাকায়, কিন্তু সে কিছুই দেখতে পারছে না। চারিদিক যেন অন্ধকারে তলিয়ে আছে। সহসাই এক আলোর ছটকায় এসে আলোকিত করে তুলে চারপাশ, যে আলোয় ধরা পড়ে প্রিয়ন্তীর ফ্যাকাশে নির্জীব মুখখানা। প্রিয়ন্তীর ছোট্ট দেহটা ময়লার স্তূপে লুটিয়ে রয়েছে। তার পাশেই একটি বিড়াল বসে রয়েছে, যে কুটকুট করে রাতের খাবার খাচ্ছে। সৌহার্দ্য কিয়ৎক্ষণ তাকিয়ে রয় সেই ফ্যাকাশে রক্তশূন্য মুখটায়। সে যেন নড়তেই ভুলে গিয়েছে, সেই সাথে ভুলে গিয়েছে শ্বাস নিতে। বিড়ালটির ম্যাও শব্দে ঘোর কাটে সৌহার্দ্যের। বিড়ালটি হয়তো তাকে রাগ দেখিয়ে বলছে, এই দেখো তোমার পাজি বউটাকে কিভাবে সামলে রেখেছি। এত আদুরে বউকে কেউ ময়লার স্তূপে ফেলে রাখে বুঝি? সৌহার্দ্য ছুটে যায়, প্রিয়ন্তীকে বসিয়ে শক্ত করে জাপটে ধরে বুকের সাথে। প্রিয়ন্তীর গায়ে বোরকা নেই, দূরেই ফেলে রাখা হয়েছে তার সাফেদ রঙা ওড়নাটাকে। সৌহার্দ্য প্রিয়ন্তীর মুখটা তুলে ধরে, এলোমেলো দৃষ্টি বুলিয়ে তড়িঘড়ি ওড়নাটাকে কুড়িয়ে পেঁচিয়ে দেয় প্রিয়ন্তীর পুরো মাথায়। দু হাতে প্রিয়ন্তীর মুখটা চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, প্রিয়, হ্যাঁ প্রিয়, চোখ খোল, একবার তাকা আমার দিকে, তাকা না প্লিজ। প্রিয়ন্তী তাকায় না, সাড়া দেয় না তার উন্মাদ প্রেমিকে, যে এখন শুধুমাত্র তার প্রেমিক নয়, একজন অসহায় বড়ও। সৌহার্দ্য পুনরায় প্রিয়ন্তীকে বুকের সাথে চেপে ধরে। সহসাই সে মাথা কাত করে হেলে পড়ে বাঁ পাশে। সৌহার্দ্য হকচকিয়ে তাকায়। কোনো এক অজানা ভয় পুনরায় টেনে এনে প্রিয়ন্তীকে বুকের সাথে ঝাপটে ধরে শক্ত করে। তৎক্ষণাৎ সে টের পায় প্রিয়ন্তীর শরীর বরফের ন্যায় ঠান্ডা। সৌহার্দ্য বিচলিত হয়। ভয়ে ভয়ে তড়িঘড়ি নিজের গায়ের কালো কোটটা খুলে পেঁচিয়ে দেয় প্রিয়ন্তীর পুরো শরীরে। প্রিয়ন্তীর পিঠ হাত ঢলতে ঢলতে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, প্রিয়, হে প্রিয়, বাবুনি প্লিজ চোখ খোল। কোথায় চলে যাচ্ছিস আমাকে ছেড়ে? খুব বড় হয়ে গেছিস না? একা থাকতে পারবি আমাকে ছেড়ে? আমি পারবো না তো, বিশ্বাস কর, মরে যাব। সৌহার্দ্য থামে, তার কণ্ঠ রোধ হয়ে আসছে। সেই সাথে চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুর ফোঁটারা, যেগুলো টপ টপ করে ভিজিয়ে দিয়ে প্রিয়ন্তীর চিবুক। সৌহার্দ্য তড়িঘড়ি সেগুলো মুছে দেয়। পকেট হাতুড়িয়ে প্রিয়ন্তীর একটা লাল ওড়না বের করে বেঁধে দেয় তার হাতের সেই কাটা স্থানটা। সেখানে অজস্র চুমু খেতে খেতে বারবার বিড়বিড়িয়ে বলতে থাকে, প্রিয় প্লিজ ফিরে আয়, আমার যে এখনও তোকে অনেক ভালোবাসার বাকি। তুই দেখবি না আমার ভালোবাসা? তুই বুঝবি না ভালোবাসা কেমন হয়? এমন অবাধ্য হচ্ছিস কেন? প্লিজ ফিরে আয়, ফর গডস সেক। সৌহার্দ্যের আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে। সেই আর্তনাদকে আরও ভয়ঙ্কর করে তুলেছে কয়েকটি কুকুরের ঘেউ ঘেউ ডাক।
কুকুরগুলো সৌহার্দের আশেপাশেই ল্যাজ নাড়িয়ে অনবরত ঘুরঘুর করছে, যেন সৌহার্দের এহেন কাণ্ডে তারা খুবই বিরক্ত। তবে এইসবে কোনো হুঁশ নেই সৌহার্দের, বরং প্রিয়ন্তীর অচেতন অবস্থা দেখে সে প্রায় দিকবিদিক শূন্য, যার দরুন ময়লার স্তূপে বসেই কন্দনরত অবস্থায় প্রিয়ন্তীর গাল চাপড়ে বরংবার ডেকে যাচ্ছে ভয়ার্থ কণ্ঠে। তার ধারণা প্রিয়ন্তী এক্ষুনি চোখ মেলে তাকাবে। ছোট্টবেলার মতো সৌহার্দের চোখে একটুখানি জল দেখলেই কোমরে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলবে, ভাইয়া তোমার চোখে কি ময়লা পড়েছে? এসব আমি পরিষ্কার করে দিচ্ছি তোমায়। নাকি মাথা ব্যথা করছে? মাথায় হাত বুলিয়ে দিই? কান্না করো না প্রিয়, কাছে আয় না, আয় না। সে সব সামলে নিবে ম্যাজিকের মতো, একদম ছোট্ট ফেরি হয়ে। সৌহার্দ্য অসহনীয় মাথা ব্যথাতেও হেসে ফেলত। বন্ধ চোখ জোড়া খুলে নিগূঢ় চোখে পর্যবেক্ষণ করত বাচ্চা মেয়েটির আহ্লাদীপনা। হ্যাঁ প্রিয়, ওঠ না, দেখ আমি কান্না করছি। আমার চোখে ময়লা পড়েনি, মাথা ব্যথাও করছে না। আমি তোর জন্য কান্না করছি। আমাকে সামলাবি না? তুই না বলেছিস সব সামলে নিবি, তাহলে আমাকে সামলাচ্ছিস না কেন? দেখ আমার কষ্ট হচ্ছে, ভেতরটা পড়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। দেখতে পাচ্ছিস তুই? দেখ না একবার, চোখ খোল। হ্যাঁ প্রিয়, বাবুনি। প্রিয়ন্তী সাড়া দেয় না। সে তখনও সৌহার্দ্যের বুকে ল্যাপটে রয় একজন ঘুমন্ত শিশুর মতন। তখনই তাদের পাশ কাটিয়ে কাঁধে জাল জড়িয়ে গল্প করতে করতে যেতে থাকেন কয়েকজন মাঝবয়সী আর 2-3 জন বৃদ্ধ জেলে, যারা জীবিকা নির্বাহে রাতের বেলা মাছ ধরে কাটায় নদীর ধারে। সৌহার্দ্যের অবস্থা দেখে তারা হন্তদন্ত হয়ে ছুটে আসেন। সহসাই দূর থেকে আসা লঞ্চের ক্ষীর্ণ আলোয় দেখতে পান একজন লোক একটি মেয়েকে ঝাপটে ধরে বসে আছে মাটি আঁকড়ে, আর বারবার কি যেন বলে যাচ্ছে অস্পষ্ট সুরে। সৌহার্দ্যের কাছাকাছি আসতেই তারা নিচের দিকে ঝুঁকে ভ্রু কুঁচকে তাকায়। প্রিয়ন্তীর প্রতি সৌহার্দ্যের পাগলামি দেখে একজন আরেকজনের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে কয়েকটা বুলিও আওড়ায় অগোচরে। তবে তাদের মধ্যে থেকে একজন মাঝবয়সী লোক আফসোসের সুরে বলে ওঠে, আহারে কি দিন কালাইল! প্রত্যেকটা দিন এইখানে 2-3টা করে লাশ পাওয়ান যায়। এটি দেখলে কলজাটা ফাইটটা যায়। প্রত্যেকবার জাল মারলেই লাশ উঠে। মাছের জায়গায় লাশ দেখলে বুকখানা স্যাত কইরা উঠে। কে জানে প্রত্যেকটা দিন কোন মায়ের কোল খালি হয়। মাঝবয়সী লোকটির কথা শেষ হতেই একজন বৃদ্ধ লোক শান্ত কণ্ঠে বলে ওঠে। লোকটা থামে, লম্বা একটা শ্বাস টেনে বার কয়েক কাশি দিয়ে হাঁপানির ন্যায় বলতে থাকে, তো একখানা ভালা দিক কি জানেন আব্বা? আপনি তো মাইয়াটা লাশ খুঁজা পাইছেন, অন্যরা তো হ্যাঁও পায় না। নদীর থেকে পচা গলা লাশ উড়াই নিয়ে যায়। হাত থাকলে মাথা থায় না, মাথা থাকলে হাত থায় না। আপনি আল্লাহর দরবারে লাখ লাখ শুকর আদায় করেন যে মাইয়াডারে সই সালামত কবর দিতে পারবেন। মাইয়াডা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ লইয়া কবরে হইতে পারব। মাইয়াডা বড়ই ভাগ্যবতী। কথাটা শোনা মাত্রই সৌহার্দ্যের বুকটা ছেদ করে ওঠে। মৃত্যু নামক তিক্ত সত্যটাই তার নিকট ভীষণ অতিক্ত ঠেকল। সেই সাথে কথাটাও গিয়ে বিঁধল তার বিক্ষিপ্ত মস্তিষ্কে। সৌহার্দ্য হুড়মুড়িয়ে উঠে দাঁড়ায়। প্রিয়ন্তীর নিস্তেজ দেহটাকে কোলে তুলে নিয়ে তার মাথাটাকে এলিয়ে দেয় নিজের অশান্ত বুকে। তবুও তার বুকটা ঠান্ডা হচ্ছে না, দহন কমছে না তার অশান্ত বুকের। সৌহার্দ্য হাঁটা ধরে, কিন্তু সে হাঁটতে পারছে না, বরংবার হোঁচট খাচ্ছে অন্ধকারাচ্ছন্ন পথে। আচ্ছা, মেয়েটা কি এইটুকুন সময় ভারী হয়ে গেল, নাকি সে দুর্বল হয়ে গেল? বুঝতে পারছে না সৌহার্দ্য। মেয়েটা যে নিজের সাথে তারও সকল বোধ বুদ্ধি কেড়ে নিয়েছে দক্ষতার সহিত। সৌহার্দ্য এগিয়ে যেতেই তাদের দিকে তাকিয়ে আফসোসের সুরে একে অপরের সাথে বুলি আওড়াতে থাকে উপস্থিত জেলেগণ। তবে সৌহার্দ্যের বসে থাকা স্থানটায় এসে দাঁড়ায় একজন মাঝবয়সী জেলে। কিয়ৎক্ষণ সেই স্থানটায় তাকিয়ে থেকে সকলের দৃষ্টির অগোচরে মাটিতে পড়ে থাকা একখানা নূপুর তুলে সেটাকে পকেটে পুরে নেয় তড়িঘড়ি করে। সকলকে সন্দিহান দৃষ্টিতে এক পলক পর্যবেক্ষণ করে পুনরায় সকলের দৃষ্টির অগোচরে ফট করে মাটিতে বসে পড়ে প্রিয়ন্তীর বসে থাকা স্থানটায় চুমু খেয়ে কপাল ঠেকিয়ে রাখে সিজবার নেয়। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই কান্না মিশ্রিত কণ্ঠে বিড়বিড়িয়ে বলে ওঠে, আম্মা তুমি কেডা মুই জানি না, তয় তুমি নিজে একখানা সোনা হইয়া মোর লেগে আরেকখানা সোনা ফালাইয়া গেলা। এখন এটা বেইসেই মুই মোর প্রতিবন্ধী মাইডারে বিয়ে দিতে পারুম। জানো আম্মা, তাহার অভাবে মাইডা ঘরে আবি একটা পইরা রইছে আজ 3টা বৎসর। আল্লাহ তোমার ভালা করুক, তুমি যেই হনেই থাহো ভালা থাহো, দুধে বাতে থাহো আম্মা। কালো রঙা গাড়িটির সামনে আসতেই তড়িঘড়ি গাড়ির দরজাটা খুলে স্থির হয়ে দাঁড়ায় সৌহার্দ্য। সহসাই প্রিয়ন্তীর রক্তশূন্য মুখটার দিকে এক পলক তাকিয়ে প্রিয়ন্তীকে কোলে বসিয়ে নিজে বসে পড়ে ড্রাইভিং সিটে। সৌহার্দ্যের ভয় করছে।
এক অজানা আতঙ্ক বরংবার তাকে ঘায়েল করছে সর্বদিক থেকে, যার দরুন ভয়ে তার হাত পা কাঁপছে মৃদু গতিতে। সৌহার্দ্য লম্বা একটা শ্বাস টানে, বুক ভরে বাতাস নিয়ে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে প্রিয়ন্তীর ওড়না জড়ানো মুখখানায়, যেটা পড়ে আছে তার বুকের ঠিক বাঁ পাশে। সৌহার্দ্য চোখজোড়া সেই ফ্যাকাশে মুখখানায় স্থির করে আনমনে এক হাত ড্রাইভিং হুইলে রেখে অন্য হাতে প্রিয়ন্তীর কাঁচ জড়িয়ে ধরে। তার মাথাটাকে আরেকটু নিজের বুকের সাথে ল্যাপটে নিয়ে আদুরে কণ্ঠে ডাকে, প্রিয়, হে ভবনী, আমাকে 5টা মিনিট সময় দিবে প্লিজ। আর কিচ্ছু চায় না তোর থেকে, আমি এক্ষুনি সব ঠিক করে ফেলবো, আই প্রমিস। আর শোন, একদম আমাকে ছেড়ে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করবি না, মনে থাকবে? সৌহার্দ্য থামে। জানালা ভেদ করে আসা বাতাসে প্রিয়ন্তীর মাথার ওড়নাটা মৃদু নড়ছে। ল্যাম্পপোস্টের নিয়ন আলোতে প্রিয়ন্তীর মুখটা হলদেটে আভা ধারণ করেছে। সৌহার্দ্য কিছুটা ঝুঁকে বসে, প্রিয়ন্তীর মুখ বরাবর নিজের মুখটা নিয়ে কপালে কপাল ঠেকিয়ে চোখজোড়া বন্ধ করে হিসিসিয়ে বলে, মনে রাখিস, যদি কোথাও পালিয়ে যাস আমি ঠিকই তোর পেছনে নেব। এই যে তোর ওড়নার আঁচলটা ধরে, সেটা যদি কবরও হয় আমি সেখানটা পৌঁছে যাব, তোর পেছু পেছু, তোর ছন্দে, তোর কণ্ঠে, আই সোয়ার। প্রিয়ন্তী সজ্ঞানে থাকলে হয়তো কেঁপে উঠত, নয়তো ভয়ঙ্কর কথাটার প্রেক্ষিতে সৌহার্দ্যের বুক থেকে ফট করে মাথাটা তুলে ছোট্ট বেলার মতো তেজ দেখিয়ে বলতো, ভাইয়া আমি কি তোমার বউ? তুমি সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরো কেন? আমার বুঝি লজ্জা করে না? একদম আমার পিছু পিছু ঘুরবে না, বুঝেছো? সৌহার্দ্য মৃদু হাসে। সেই ছোট্ট পাকা মেয়েটাই এখন তার বউ, তবে তার পাজি বউ, যে সারাক্ষণ তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সৌহার্দ্য গাড়ি স্টার্ট দেয়, সর্বোচ্চ গতিতে গাড়ি চালাতে থাকে ডান হাতে। তবে সে বরংবার নিয়ন্ত্রণ হারাচ্ছিল। তার মস্তিষ্ক বরংবার কনভার্ট হচ্ছিল জেলেদের বলা একটা লাইনে। সৌহার্দ্য জোরে ব্রেক কষে। আকস্মিক ঘটনায় প্রিয়ন্তী সামনের দিকে হেলে পড়তেই তাকে শক্ত করে বুকের সাথে ঝাপটে ধরে ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করে সামনের জনমানবশূন্য রাস্তাটায়, যেখানে তার গাড়ির সামনে দিয়ে মাত্রই একটি কালো বিড়াল ছুটে গেল, যার দরুন সৌহার্দ্যকে থামতে হলো। সেই সাথে থামল তার নিঃশ্বাসের বেগও। সে কিয়ৎক্ষণ ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল কিংকর্তব্য বিমূঢ় হয়ে। সে কোনো কুসংস্কার মানে না, তবুও তার ভয়ের মাত্রা সহসাই বাড়ল তরতর করে। বিন্দু বিন্দু ঘাম জড়ো হলো কপাল জুড়ে। সৌহার্দ্য ধাতস্থ হয়। এলোমেলো দৃষ্টি ফেলে প্রিয়ন্তীর মুখটা উঁচু করে দুহাতে প্রিয়ন্তীর গাল দুটো চেপে ধরে শক্ত করে, যেন মেয়েটি এক্ষুনি হারিয়ে যাবে, পালিয়ে যাবে তার থেকে। সৌহার্দ্যের চোখ থেকে টপ করে অশ্রু গড়িয়ে পড়ে। অশ্রুরাও যেন আজ পণ করেছে ঝরার। তার বউয়ের মতো তারাও যেন আজ অবাধ্যতার সীমা অতিক্রম করেছে তাকে বুড়ো আঙুল দেখিয়ে। সৌহার্দ্য কনুই উঁচিয়ে শার্টের হাতায় চোখ মুছে নেয়। তৎক্ষণাৎ আরও কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার অনিয়ন্ত্রিত চোখ থেকে। সৌহার্দ্য অশ্রুসিক্ত নয়নেই প্রিয়ন্তীর গালে, মুখে, চোখে উন্মাদের ন্যায় চুমু খেতে থাকে এলোপাথারি। তার এতটা পাগলামিতেও প্রিয়ন্তী নড়ে চড়ে না, দূরেও সরে যায় না তার লজ্জাকর আদরগুলো থেকে। সৌহার্দ্য চিন্তিত হয়। চিন্তিত কণ্ঠেই প্রিয়ন্তীর দুগাল চেপে ধরে ভাঙা ভাঙা কণ্ঠে ঝুঁকে বলে, এই মেয়ে, দূরে সরে যাচ্ছিস না কেন? লজ্জা পাচ্ছিস না? এ দেখ, আমি তোর সাথে অসভ্যতা করছি, তোকে অসভ্যভাবে ছুঁয়ে দিচ্ছে। প্রিয়, তুই এতটা নির্লজ্জ কবে হলে? তোর না লজ্জা পাওয়ার কথা? লজ্জা পেয়ে আমার বুকে মুখ লাগানোর কথা? এই প্রিয়, নির্লজ্জ বউ। শেষ কথাটাই প্রিয়ন্তী নড়ে চড়ে ওঠে। সৌহার্দ্যের হাতের মুঠোয় পুড়ে থাকা অচেতন মুখটা কিঞ্চিত হাঁ করে হাঁপড়াতে হাঁপড়াতে বার কয়েক শ্বাস টেনে কাঁপা কাঁপা কণ্ঠে ক্ষীর্ণ সরে বলে, বাবা, প্রিয় লাভস ইউ। প্রিয়ন্তী পুনরায় জ্ঞান হারায়। সহসাই মাথাটা কাত করে হেলে পড়ে বাঁ দিকে, জাগিয়ে ঠেকে সৌহার্দ্যের হাতের তালুতে। সৌহার্দ্য মুচকি হাসে। প্রিয়ন্তীর শেষ উক্তিটি ছিল প্রিয় লাভস ইউ, যা পুনরায় আলোড়ন সৃষ্টি করে সৌহার্দ্যের তৃষ্ণার্ত বুকে আর সাহস যোগায় তার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। শহরের বিশাল বহুতল ভবন বিশিষ্ট একটি প্রাইভেট হসপিটালের করিডোর অপেক্ষাকৃত অবস্থায় বসে রয়েছে চৌধুরী ভিলার সকল সদস্য। তারা কেউ কেউ চিন্তিত অবস্থায় করিডোরের এপাশ ওপাশ পায়চারি করছে, তো কেউ কেউ স্টিলের বেঞ্চগুলোর ওপর বসে ঘড়ির দিকে তাকিয়ে বারবার উকি দিচ্ছে অপারেশন থিয়েটারের ছোট্ট রক্তিম লাইটটার দিকে, যেখানে দরজার ওপাশে প্রিয়ন্তীর অপারেশন চলছে। প্রিয়ন্তীর কাটা স্থান থেকে রক্তপাত বেশি হওয়ায় এবং রক্ত পড়া বন্ধ করতে না পারায় তৎক্ষণাৎ তাকে নেওয়া হয়েছে অপারেশন থিয়েটারে। সৌহার্দ্য হাত দুটোকে একত্র করে মাথা নিচু করে বসে রয়েছে সেই দরজাটার সামনে বেঞ্চির মধ্যে। তার দু হাতের মুঠোর মধ্যে পুড়ে রাখা আছে প্রিয়ন্তীর হাতে বাঁধা সেই রক্তাক্ত ওড়নাটা, যেটা সে নিজেই বেঁধে দিয়েছিল প্রিয়ন্তীর কাটা স্থানে। মুনাফ, চল, দাদিকে একবার দেখে আসবি।
কাঁধে একটা শক্তপোক্ত হাতের স্পর্শ পেতেই ঘাড় কাত করে তাকায় সৌহার্দ্য। সহসাই তার ক্লান্ত চোখজোড়া স্থির হয় প্রান্তের বিষণ্ণ মুখে। প্রান্ত তার দিকে তাকিয়ে আছে দৃঢ়তা নিয়ে, যেন সে অটল পাথর সমতুল্য। সৌহার্দ্য দৃষ্টি ফোরায়, আশেপাশে চোখ ঘোরাতেই দেখতে পায় বাড়ির সকল সদস্য এখানে উপস্থিত থাকলেও উপস্থিত নেই রাহেলা বেগম। সৌহার্দ্যের ভ্রু কুঁচকে আসে। রাহেলা বেগমকে না দেখে সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করে, দাদি কোথায়? প্রান্ত মাথা নিচু করে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। নিজেকে সামলে নিয়ে চোখ জোড়া তাক করে একটা কেবিনের দরজায়, যার ওপরে নেমপ্লেটে লেখা কেবিন নং 505। প্রান্তের দৃষ্টি অনুসরণ করে সৌহার্দ্য নিজেও তাকায় সেদিকে। সেই কেবিনটার সামনেই অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে আছে সারা, মিহি আর মিহা। তাদের পাশেই বেঞ্চিতে বসে আছে মানহা আর সিয়ারা। দাদিকে হসপিটালাইজড করা হয়েছে। ওই রুমটাই এখন দাদির আশ্রয়স্থল। প্রিয়র মৃত্যুর শঙ্কা শুনে সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর জানিয়েছে মাইনার হার্ট অ্যাটাক আর সিরিয়াস কন্ডিশন হওয়ায় তোর আর আমার অনুপস্থিতিতে রায়ান তাকে দ্রুত এখানে নিয়ে এসে অ্যাডমিট করায়। সৌহার্দ্য ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে গিয়ে স্থির হয় সেই 505 নাম্বার কেবিনটার সামনে। সৌহার্দ্যকে এগিয়ে আসতে দেখে সারা দূরে সরে দাঁড়ায়, যে এতক্ষণ কেবিনের দরজাটার সাথে বুকে হাত বেঁধে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সৌহার্দ্য দরজার ওপর লাগানো ছোট্ট কাঁচটার ওপর হাত রাখে, যে কাঁচ গলিয়ে দেখা যাচ্ছে রাহেলা বেগমকে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুইয়ে রাখা হয়েছে। তার পাশের মনিটরে তার হৃদস্পন্দনের গতি ওঠানামা করছে। সৌহার্দ্য তার অপর হাতটা উঁচু করে ধরে। প্রিয়ন্তীর রক্তমাখা ওড়নাটার দিকে তাকিয়ে ক্ষীর্ণ কণ্ঠে বলে,